আসসালামু আলাইকুম। 50তম বিসিএস প্রস্তুতির আজকের মাইন্ডসেট রিমডেলিং ওয়েবিনারে তোমাদের স্বাগতম। তোমাদেরকে যদি আমি আস্ক করি যে পৃথিবীতে বা আমরা নিজেরাই বলি, এত বড় না, আমরা ছোটবেলাতে আমরা ফিরে যাই প্রাইমারি স্কুলে। আমরা যারা একসাথে পড়াশোনা শুরু করছিলাম তারা সবাই কি আজকে, তুমি এখন যে জায়গায় আছো সবাই কি এই জায়গায় আসছে? সবাই এই জায়গায় নাই। প্রাইমারিতে তোমার অসংখ্য ফ্রেন্ড অনেক মিলেই তুমি তোমার পড়াশোনা শুরু করছো, এটা সবাই জানে যে লাইফে সফল মানুষের সংখ্যা খুব কম, মানে কেরিয়ারে সফল মানুষের সংখ্যা খুব কম। হয়তো 5%-এর মধ্যে সফল হয়, 95% মানুষ একটা অ্যাভারেজ একটা লাইফ লিড করে। তো তাহলে আমাদের আব্বা আম্মা কি আমাদের তখন সিদ্ধান্ত নিয়েছিল মাত্র 5% মানুষ তো খুব ভালো কিছু হবে কেরিয়ারে, তাহলে পড়াশোনা করায় কী লাভ হবে, বাদ দাও, পড়াশোনা করাবো না? বা তুমি নিজেকে সিদ্ধান্ত নিয়েছিলা যে অল্প কিছু মানুষজন খুব ভালো করতে পারে কেরিয়ারে, তাহলে আমার পড়াশোনা করে কি লাভ হবে, আমি পড়াশোনা ছেড়ে দেই? আমরা ছেড়ে দিই নাই, কিন্তু আমরা সবাই জানি যে পিরামিডের টিপটা খুবই ছোট। হ্যাঁ, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, ধরলাম এরা সবাই প্রাইমারি স্কুল কমপ্লিট করছে, ক্লাস 5-এ সবাই ভালো রেজাল্ট করছে। যারা ক্লাস 5-এ ভালো রেজাল্ট করছে, আমরা জানি ক্লাস 8-এ সবাই ভালো রেজাল্ট করবে না। কিন্তু এরপর আমরা পড়াশোনা করতেছি, এক সেখানে ভালোর পরিমাণ আরও কমে যায়। এসএসসি ভালোর পরিমাণ আরও কমে যায়। কমতে কমতে একটা সময় ইউনিভার্সিটি, সো মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়া গ্রাজুয়েটের পরিমাণ আরও কম। তারপর আসো এখন তোমার, আমরা যদি বলি যে বাংলাদেশে বিসিএস চাকরি, বাংলাদেশ ব্যাংক এডি বা আদার্স খুব টপ লেভেলে হোয়াইট কলার জব যেগুলো, নবম গ্রেডের জব যেগুলো বলি, কত পার্সেন্ট? খুবই কম, খুবই কম, টোটাল পপুলেশনের মধ্যে খুবই কম। তাহলে দেখো তো, আমরা তাহলে কেন পড়াশোনা ছেড়ে দিলাম না? কেন আমরা কেরিয়ারের চিন্তা বাদ কেন দিলাম না? অল্প কিছু মানুষ ওখানে যাই, আমরা যেন অল্প কিছু মানুষজন বিসিএস ক্যাডার হবে, অল্প কিছু মানুষ বাংলাদেশ ব্যাংকে রেডি হবে, অল্প কিছু মানুষ কেরিয়ার খুব সফল হবে, বাকিটা মিডিওকর। তাহলে কেন চেষ্টাটা করি? দ্যাটস ওয়াই আমরা হিউম্যান বিইং। মানুষের মধ্যে একটা কম্পিটিটিভ সাইকোলজি আছে। মানুষ জানে জানে সফলের পরিমাণ খুবই কম, কিন্তু আগে টিকে থাকতে হবে, ফাইট করতে হবে তাকে। এই ফাইট করার যে চিন্তা ভাবনা, এই ফাইট করার যে মনোবল, সেই জন্য আমরা এই পর্যন্ত আসছি। বেশিরভাগ মানুষ জানে চাঁদা যাওয়ার জন্য স্টেপ নিলে সফল হবে না। কিছু মানুষ চিন্তা করছে আমরা উদ্যোগ নেই, দেখি আমরা পারি কিনা, এই জন্য মানুষ চাঁদা যেতে পারছে। পৃথিবীতে যত উদ্যোগ, মানুষ প্রথমে চিন্তা করছে এগুলো সম্ভব না, কিন্তু কিছু মানুষ চিন্তা করছে না, চেষ্টা করে যায়, দেখি কি হয়। এভারেস্টে উঠার ইতিহাস এখন 100 বছরও হয় নাই। প্রথম এভারেস্টে উঠছে, 100 বছর এখনো হয় নাই। এরকম মানুষ ভাবছে যে ওঠা পসিবল না, কিন্তু কিছু মানুষ ভাবছে চেষ্টা করে দেখি না কি হয়, একসময় সফল হয়েছে। একজন যখন সফল হলো তখন আরো বেশি এখন কি লোকজন উঠতেছে। বাংলাদেশে দেখো যে প্রথম একজন এভারেস্ট উঠছে, এরপরে এখন কি পরিমাণ বাংলাদেশে কতজন এভারেস্ট উঠে গেছে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রথম 40 বছর যদি ধরি, একজনও তোমার সফল হয় না, কিন্তু গত 15 বছর কতজন এভারেস্ট উঠে গেছে। তাহলে একজন যখন উঠে যেতে পারে, তো অন্যদের মধ্যে মনোবল আসে না, এটা সম্ভব। আমরা লাইফের কোনো না কোনো পর্যায়ে গিয়ে এই কম্পিটিটিভ মাইন্ডসেটটা আমরা হারাই ফেলি, নানা কারণ হারাই ফেলি। কেউ ডিপ্রেশনের কারণে, কেউ তোমার আমাদের বাইরের যে সার্কামস্টেন্স, অস্থিরতা, এইসব কারণে আমরা হারাই ফেলি। কিন্তু আমাদের ভিতরে কিন্তু কোডিং আছে যে আমরা খুব কম্পিটিটিভ। আজকে সেশনের প্রথম কিছু অংশ আমি মুরাদুল ইসলাম ভাইয়ের লেখা থেকে নিছি। শেষে ওনাকে অ্যাকনোলেজমেন্ট দিয়ে আছে। আমি যাদের চিন্তা ভাবনা আমার খুব প্রভাবিত করেছে, তার মধ্যে মুরাদুল ইসলাম একজন। সো উনি একজন ফিলোসোফার। তো নাসিম তালেব, উনি একজন ফেমাস ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট। হ্যাঁ, ওনার থিওরি আছে স্কিন ইন দ্য গেম। স্কিন ইন দ্য গেম ওখানে বোঝানো হয়েছে যে কোনো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আমরা ফলো করবো কিনা ডিপেন্ড করবে যে বুদ্ধিটা দিচ্ছে সেটা ফলো করছে কিনা। এটা কোথায় খাটাতে পারো? আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমাদের শিক্ষা ব্যবস্থা কারা বানাইছে? আমাদের সচিবরা বানাইছে, আমাদের মন্ত্রীরা বানাইছে। তোমাকে দেখতে হবে মন্ত্রী সচিবদের বলা এই শিক্ষা, এই কারিকুলামে পড়াশোনা করে কিনা। যেহেতু ওদের বাচ্চারা এই কারিকুলামে পড়ে না, তাহলে এই শিক্ষা ব্যবস্থা দুর্বল, এটা সমস্যা আছে। এটা এটা হলো স্ক্রিন দ্য গেম। যে তুমি যখন কারো উপদেশ যখন শুনবা, দেখবা উনি এগুলো করতেছে কিনা, বা ওনার এই যে কারিকুলাম বানানো, এটা ওনাদের বাচ্চা কাচ্চারা এই কারিকুলামের মধ্যে আসছে কিনা, ওনাদের বাচ্চা কাচ্চারা নাই, তাহলে এটা ফল্টি সিস্টেম। মানে তুমি চোখ বন্ধ করে বলতে পারবা। তো এই স্ক্রিন দ্য গেম, এই থিওরি নাসিম তালেবের। তুমি একটা কথা বলছিল, ইফ ইউ টেক রিস্ক and face your fate with dignity, there is nothing you can do that makes you small. If you don't take risk, there is nothing you can do that makes you grand. Nothing. And when you take risk, insult by half man, small man, those who don't risk anything are similar to bugs by non-human animals. You cannot feel insulted by a dog. এটা নাসিম তালেবের কথা। আমরা কাউকে ডগ বলি নাই। তার মানে কি, যে তুমি যদি ঝুঁকি নাও এবং মর্যাদার সাথে যদি তুমি যদি মোকাবেলা করো ভাগ্যের, তবে কোনো কিছু তোমাকে খুব ছোট করতে পারবে না। তো ঝুঁকি যদি তুমি নাই যদি নাও, কোনো কিছু তোমাকে মহান করতে পারবে না, কিছুতেই না। যখন তুমি ঝুঁকি নিবা, এবং যারা কখনো ঝুঁকি নেয় না, ওরা অপমান করবে, ওরকম নিচু মানসিকতার, রাস্তার কুকুরের ঘেউ ঘেউ মনে হবে।
কুকুরের ডাকে তো কি আসলে অপমানিত হয় না? কুকুর ডাকলো, তুমি অপমানিত হবা? হবা না। তার মানে কিছু মানুষ থাকবে যারা কখনো কি হবে না, ওরা কখনো রিস্ক নিবে না। এরকম কিছু মানুষ থাকবে। হ্যাঁ, আমরা কি তাদের ঘেয়ে কি অস্থির হয়ে যাব আমরা? আমি আজকে এরকম একটা সেশন নেওয়ার কথা ছিল, যখন আমাদের পেজ থেকে যখন বলা হইলো গতকালকে, আমরা দেখি যে কিছু মানুষের রিয়াকশন যদি আমরা দেখি এখানের মধ্যে, আমরা আমি এরকম অসংখ্য সেশন নিছি যে আমরা আসলে এটা পসিবল, যে শেষ কিছু দিনে পসিবল। আমরা যদি দেখি এখানের মধ্যে আমাদের গতকালকে যখন বলা হইলো যে এখানে আরেফিন স্যার, আচ্ছা ওরা স্যার লিখছে, ওকে, একটা গাইডলাইন সেশন নেবেন। আমরা দেখি এখানের মধ্যে আমাদের কিছু লোকজন, তাদের আসলে চিন্তা ভাবনা কি এখানের মধ্যে। উম, একটু পরে যাই একটু। আমি খুব মানে মাঝে মধ্যে অবজার্ভ করি আর কি, যে মানুষ আসলে কিভাবে তোমার হচ্ছে রেসপন্স করে। ওকে, ওরা লিখছে অল্প সময়ে 50 BCS প্রস্তুতি কিভাবে গুছাবেন, টেনশন মাথায় হাত। আরফিন স্যার আগামীকালকে সেশনে থাকবেন, পূর্ণাঙ্গ গাইডলাইন কমেন্টে। আমরা দেখি এখানে রেসপন্স যদি দেখি, এখানে 46 জন ওরা রেক দিছে। সো ওরা বেসিক্যালি ডগ। তাহলে ওরা ঘেউ ঘেউ করলে কি আমরা কি ওদের ঘেউ ঘেউ আমরা কি এটা পাত্তা দিব? না, ওরা ডগ আসলে। তো ওরা ভাবতেছে এটা পসিবলই না, এটা এটা পসিবলই না। হ্যাঁ, ওরা ভাবতেছে পসিবল না, এটা ওরা কোনো রিস্ক নিতে যাচ্ছে না। এখন এই যে তাহলে যারা টোটালি রিস্ক নিতে তোমার হচ্ছে চাচ্ছে না, নাসিম তাহলে বলে দিছে যে দেখো, আবার এটা কে বলতে পারবে না, আমি ডগ বলছে, নাসিম তাহলে বলছে, নাসিম তাহলে ধরলে ধরতে পারো। উনি বলছে নিচু মানসিকতা কিছু লোক থাকবে যারা টোটালি কোনো রিস্ক নিতে চাচ্ছে না, ওরা রিস্কে বিশ্বাস করে না। হ্যাঁ, দেখো এই যে আমাদের ভিতরে জেনেটিক যে কোডিং, যে রিস্ক নেয়ার, এই যে আমি যে বললাম যে আমরা এই পর্যন্ত আসছি, এটা পিছনে রিস্ক নেওয়ার মানসিকতা আছে। এখন আমরা কেউ কেউ রিস্কটা নিতে চাই না। কেন নিতে চাই না জানো? আমাদের ইগোর কারণে। ইগো, সে পরাজিত হতে চায় না, সবসময় সে সুরক্ষিত থাকতে চায়। হ্যাঁ, সুরক্ষিত থাকতে চায়, যে আবার সে চিন্তা করবে যে যদি ব্যর্থ হই তাহলে তো খারাপ। হ্যাঁ, কেন পরীক্ষা দিতে গেলাম কেন, হ্যাঁ, না করলে তো ভালো ছিল। মনে রাখবা, চেষ্টা না করার মধ্যে একটা আরাম আছে। আরামটা কি জানো? চেষ্টা যদি তুমি না করো, তুমি পরে বলতে পারবা আরে আমি তো পরীক্ষা দেই নাই, দিলে তো পারতাম, আমি দিলে ঠিকই পারতাম, আরে এটা দিলে ঠিকই পারতাম। এটা একটা ইলিউশন অফ পোটেনশিয়াল ক্রিয়েট করে। অধিকাংশ মানুষ এটার উপর ভর করে পুরো জীবন কাটায় দেয়। হুম? এবং এই যে আইসি একটা, এই যে কমফোর্ট জোন, এই মিথ্যার উপরে ওদের আত্মসম্মানটা টিকে রাখে, ওরা ওদের ইগোটা টিকে রাখে, যে সে চেষ্টাই করে না। সে মনে করে আমি চেষ্টাই তো করি নাই, আরে পড়লে তো পারতাম। সে নিজেকে এক্সিট দিতে যাচ্ছে, এর ফলে পলাইতে চাই, সে পলায়ন পর। হ্যাঁ, সে নিজের মুখোমুখি হইতে খুব ভয় পায়, আসলে চেষ্টাই করতে চায় না। এটা ইগোর দ্বন্দ্বের কারণে সমস্যাটা হচ্ছে। মনে রাখবা, এই ইগোর দ্বন্দ্ব যারা থাকে, পরাজিত হতেই চায় না, ওটা কাপুরুষের একটা জীবন। হ্যাঁ, লুজারের জিন্দগিটা। আমরা যেটাকে আসল সাহস বলি, এটা সফল হওয়ার মধ্যে না, সফল হওয়ার মধ্যে না। এটা সবসময় সফল হবে না তুমি লাইফে। সাহস হলো তুমি রণাঙ্গনে নামছো কিনা, সেটা যুদ্ধের মধ্যে নামছো কিনা। তো তুমি যখন রিস্ক নিচ্ছ, তুমি ব্যর্থ হওয়ার ঝুঁকি তো তুমি হচ্ছে যে নিচ্ছ, আবার এই যে ক্ষুদ্র হাফ ম্যান, ওদের সমালোচনার মুখে পড়ার ঝুঁকিও তুমি নিচ্ছ আসলে। এই যে ওরা নিরাপদে দাঁড়াই যে দেখতেছে, ওরা দর্শক এখানের মধ্যে। তার থেকেও তুমি যে ফিল্ডে নামছো, ফাইট করার জন্য নামছো, তোমার কাজটা অনেক গ্রেট। নিরাপদে দাঁড়ায় হাসাহাসি করার থেকেও আমি রণাঙ্গনে যাই, চেষ্টা করি, দেখি, এটা অনেক শ্রেয়। সো লাইফে তুমি যে সাইকোলজি যদি ডেভেলপ করতে পারো, তাহলে তুমি যে কোনো কিছু মনে হবে আমি একবার রিস্ক নেই, আমি চেষ্টা করি, দেখি, পরাজিত হবো ঠিক আছে, তারপর আমি দেখি। এটা যদি না হইতো, তোমরা যারা ট্রয় স্টোরি যারা দেখছো, ট্রয়ের ইতিহাস তোমরা যারা জানো, ওনার নাম কি? হেক্টর, তাই না? একিলিস। হেক্টর তো জানতো এখানের মধ্যে, এটা তো দেবতার তোমার আগে থেকেই ফোরকাস্ট আছে, তাই না, যে এখানে একিলিসরা জিতবে, হেক্টর হারবে। তো আগে থেকে দেবতারা বলে দিছে এটা। তাহলে হেক্টর, সে নিশ্চিত পরাজয় যেন যুদ্ধ কেন করছে, হেক্টর কেন যুদ্ধ করছে এখানে? ফর অনার, ফর অনার, এই জন্য যুদ্ধ করছে সে। একিলিসের জয়টা ছিল প্রাইড, আর হেক্টরের ফাইটিং ছিল ফর অনার। এটাকে আমরা সবসময়, আমরা কি করি না সবসময়? হ্যাঁ, আমার এই চেষ্টাটা আমাদের মধ্যে সবসময় ছিল, তাই না? ফর অনার, কিছু মানুষ ফর অনার ওরা ফাইট করে। তো এখন তুমি দেখো, পিরামিডের টায়ারের মধ্যে তুমি এখন কোন টায়ারে আসো? তুমি তোমার ছোটবেলার অনেক ফ্রেন্ডের থেকে এখন ভালো অবস্থানে আসো। তাইলে ছোটবেলায় এখানে তুমি শুরু করছিলা, এখন ধরলাম তুমি এই জায়গার মধ্যে আসো, তুমি এই টিপে যেতে যাচ্ছ। তাহলে এই যে নিচের টায়ার থেকে এখানে আসা পর্যন্ত, এই এই যে তুমি এত দূর যে চলে আসছো তোমার কেরিয়ারে, কতবার তোমার লাইফে তুমি রিস্ক নিছিলা? সেটা তোমার জেএসসি, এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় পরীক্ষা, কতবার তোমার লাইফে এরকম মুহূর্তে আসছিল? তুমি কল্পনা করো, যে তুমি ধরে নিছো এটা সম্ভব না, কিন্তু এরপর চেষ্টা করছো এবং শেষে তুমি সফল হয়েছো। এরকম কত পার্সেন্ট ক্ষেত্রে তোমার ঘটছে লাইফে? তুমি চোখ বন্ধ করে কল্পনা করো।
তুমি কতবার হিস্ট্রিতে তুমি সফল হয়েছো সেখানের মধ্যে, ওটা চিন্তা করো। তাহলে দেখবো তুমি তোমার লাইফে এরকম অসংখ্যবার এরকম ভাবছিল হবে না, অন্য লোকরা ভাবছে হবে না, এটা পসিবল না, কিন্তু তুমি একবার চেষ্টা করছো এবং তুমি সফল হয়েছো। কারণ এটা যদি না ঘটতো কখনোই তুমি এখানে আসতে পারতে না। এখানে কেউ খুব স্মুথলি এ পর্যন্ত আসে নাই। হ্যাঁ, এর মধ্যে তোমাকে অনেক টানা পড়ে মধ্যে দিয়ে যাইতে হয়েছে। যারা ইউনিভার্সিটিতে পড়তেছো তোমার সাথে তারা অনেক ইউনিভার্সিটিতে পড়তে চাইছে, সে পড়তে পারে নাই, এ পর্যন্ত আসতে পারে নাই। তোমার লাইফে অসংখ্যবার মনে হয়েছে তুমি পারবা না এটা, কিন্তু মনে করছো না আমি ফাইট করি, ফাইট কি তুমি জিতছো, এরকম অনেক ঘটনা আছে। দেখো, আমরা কি ফাইট করলে সফল হব গ্যারান্টেড? না, গ্যারান্টেড না। আমরা আমাদের প্রবাবিলিটি বাড়াইতে পারি, শুধুমাত্র সম্ভাবনা বাড়াইতে পারি জেতার, এর চেয়ে বেশি কিছু না। আসলে আমরা কতটুকু যাইতে পারবো, আমরা কেরিয়ারে কতটুকু যেতে পারবো, এটা আমাদের ভিতরে জেনেটিক কোডিং করা আছে। এই কোডিং আমাদের ঠিক করে, আমাদের কনফিডেন্স, আমরা কতটুকু পড়াশোনা করতে পারবো, আমাদের তোমার আইকিউ, এটা কোডিং করা আছে আমাদের। এক্সাম ডিফিকাল্টি কেমন হবে, লাখ, এটা ব্যাপার আছে। হ্যাঁ, কতজন পরীক্ষা দিচ্ছে এখানের মধ্যে। হ্যাঁ, দেখো, সব ঠিক আছে, এগুলো এগুলো কোনো কিছু আমাদের কন্ট্রোলে নাই। জেনেটিক আমরা কন্ট্রোল করতে পারবো না, এক্সাম ডিফিকাল্টি কন্ট্রোল করতে পারবো না, টাইম কয় পরীক্ষা হবে আমরা কন্ট্রোল করতে পারবো না, অন্য প্রার্থীদের প্রস্তুতি আমরা কন্ট্রোল করতে পারবো না। কি কন্ট্রোল করতে পারবো? আমি 2 মাস কি করতে পারি সেটা কন্ট্রোল করতে পারবো, মাই অ্যাকশন, মাই প্রিপারেশন, মাই রেসপন্স, এগুলো কন্ট্রোলেবল। কিন্তু এগুলো কোনো কিছু বাইরে, এগুলো সব আউটার, এগুলো কোনো কিছু কন্ট্রোলেবল না। পরীক্ষা কবে হবে কি হবে না, জানুয়ারিতে পিস নামবে কি নামবে না, প্রশ্ন কঠিন হবে কি সহজ হবে, কি পরিমাণ প্রার্থী পরীক্ষা দিবে, ভাগ্য আমাকে ফেভার করবে কিনা, এগুলো কোনো কিছুই আমার কন্ট্রোলে নাই। আমার কন্ট্রোলে শুধুমাত্র মাই অ্যাকশন, মাই প্রিপারেশন আর মাই রেসপন্স, এর বাইরে কোনো কিছু কন্ট্রোলে নাই। তাহলে যেটা আমার কন্ট্রোলে নাই আমি ওটা নিয়ে কেন চিন্তা করবো? এক্সাম পিছাতে পারে কি পারে না, আমার কন্ট্রোলে নাই। এটা যতটুকু কন্ট্রোল আছে আমি ওটুকু করবো। এখন জেনেটিক কোড আছে, কোড থাকলে কি আমরা সফল হবো? ধরো এই যে মানুষের চিন্তা করলো যে ও চাইলে মাসল বানাতে পারবে, কিন্তু জিমে গেল না কখনো, তো জিমে না গেলে কি মাসল আসবে? আসবে না। ওর সে পরিমাণে স্ট্যামিনা আছে, ওর সে কোয়ালিটি আছে, ও মাসল বানাতে পারবে, কিন্তু ও জিমে গেল না, তাহলে তো ওর মাসল হবে না এখানে। তার মানে শুধুমাত্র ভিতরে আর্কিটেকচার থাকলে হবে না, ওটার জন্য কাজ করতে হবে। কাজ না করলে প্রবাবিলিটি কখনো বাড়বে না। এবং সব কিছু করার পরও আমরা পরাজিত হতে পারি, ইটস ট্রু, ফেল হতে পারে তোমার, সবসময় তুমি সফল হবে না, কারণ খুব অল্প মানুষ সফল হবে শেষ পর্যন্ত। কিন্তু আমরা ফাইট করি কেন? ফর ডিগনিটি, আর কিছু না। দুরকম মানুষ আছে। একরকম মানুষ হচ্ছে হাইডেন্সি, তার সবসময় ফোকাস করে যে কোনটা কোনটা উইদিন দেয়ার কন্ট্রোল, কন্ট্রোল। ওরা আনকন্ট্রোলেবল যেগুলো, এইসব দিকে ওরা মনোযোগ দিচ্ছে না। দে ডু নট ওয়েস্ট এনার্জি অবসেসিং ওভার দেম, যেটা কন্ট্রোলের বাইরে। লো এজেন্সি পিপল যারা, ওরা শুধুমাত্র যেটা কন্ট্রোলের বাইরে যে ভেরিয়েবলগুলো, ওগুলো নিয়ে চিন্তা করে। ওদের লাক, এক্সাম কেমনে হবে, হ্যাঁ, ওদের ভিতরে তো মেধা আছে কিনা আসলে, হ্যাঁ। এবং ওরা সবসময় মনে করে ভাগ্যের কারণে ওরা ভিকটিম এসে, সবসময় এক্সকিউজ, এই কারণে পারি নাই, ওই কারণে পারি নাই, ওই সমস্যার কারণে পারি নাই, লাইফে এইটার কারণে পারি নাই। কিন্তু হাই এজেন্সি পিপল চিন্তা করে লাক তো আমার কন্ট্রোলে নাই, আমার লাইফে যা ঘটছে এটা আমার কন্ট্রোলে নাই, এটা আমার কন্ট্রোলের বাইরে, আমি এগুলো নিয়ে কেন চিন্তা করবো? আমি চিন্তা করছি আমি যা করতে পারবো সেটা নিয়ে আমার চিন্তা, অন্যটা নিয়ে চিন্তা করে তো লাভ নাই আমার। দেখো, এই যে আমাদের যে ভ্রান্ত বিশ্বাসটা, এটা কীভাবে কাজ করে? তুমি চিন্তা করলা যে আমি এটা পারবো না কারণ আমার মেধা নাই, যেহেতু মেধা নাই আমি পারবো না এটা, আমার মেধা নাই আমার, সেজন্য তুমি ইফোর্ট কম দিলা, প্র্যাকটিস করলে না, সেজন্য তুমি এটা ফেলিউর হইলা। ফেলিউর হওয়ার পর তুমি চিন্তা করলাম আমি তো আগে চিন্তা করছিলাম আমি পারবো না, আর তোমার নিজের কথাটা সত্য প্রমাণ হলো। এটা বলে সেলফ ফুলফিলিং প্রফেসি। একটা উদাহরণ বলি, 5 আগস্টে পরে আমাদের অসংখ্য স্টুডেন্ট বলছে ভাই আমি তো হিন্দু, আমি তো মানে ক্যাডার হবো না, আমি তো হিন্দু, ক্যাডার হবো না। দুটো গ্রুপ, একটা গ্রুপের পরীক্ষাই দেয় নাই। আমি কয়েকজনকে চিনি, ও পরীক্ষা দিলে ওরা ভালো ক্যাডার পাবে ফর শিওর, বিকজ অফ ও হিন্দু পরীক্ষা দেয় নাই। আর একটা গ্রুপ, আমি ওকে বললাম ওরা 43 গ্যাজেটটা বের করে দিছি। তারপর আমি বললাম যে তুমি 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত নাও, আমি বললাম যে 75-এর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসছে 96 সালে, 96 থেকে 2001 ওরা ক্ষমতা ছিল, এই 5 বছর ছিল। তাইলে 75 থেকে 96 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা ছিল না। এই পিরিয়ডে কি পরিমাণ হিন্দু তোমার হচ্ছে যে ক্যাডার সার্ভিসে আসছে এবং ভালো জবে ঢুকছে, তুমি স্ট্যাটিস্টিক দেখো। নাম্বার 1, 2001 থেকে 2006 পর্যন্ত কি পরিমাণ হিন্দু ভালো জবে আসছে, তুমি সেটা স্ট্যাটিস্টিক দেখো, দেখো স্টার্ট দেখো তুমি। নাহলে সিনিয়র অফিসিয়ালের মধ্যে এতজন হিন্দু কোথেকে আসছে? আওয়ামী লীগ তো ক্ষমতা আসছে 96 সালে, এর আগে তো ওরা ক্ষমতা ছিল না, তাহলে এত হিন্দু অফিসিয়াল কোথেকে আসছে, এতজন সচিব কোথেকে আসছে, এত পুলিশ অফিসার কোথেকে আসছে? 2001 থেকে 6-এর মধ্যে বিএনপি ক্ষমতা ছিল, তাহলে কোথেকে আসছে এখানের মধ্যে দেখো। এরপরে 43 গ্যাজেট দেখালাম, গুণ এখানের মধ্যে কত পার্সেন্ট হিন্দু আছে, কে ভাই 13%, 14%, 15%। বাংলাদেশ হিন্দু কত পার্সেন্ট? 8% হিন্দু। তো 8% হিন্দু যদি থাকে ডেমোগ্রাফিক্যালি, চাকরি যদি পায় 16%, তাহলে বেশি পেয়েছে না কম পাইছে? কয় না, ঠিকই আছে। সাউথ এশিয়াতে ট্রুলি অসম্প্রদায় দেশ হলো একটা, সেটা হলো বাংলাদেশ।
পাকিস্তানে তো যদি তুমি যে দেখো দেখবে সেখানে খ্রিস্টান এবং হিন্দু কত পার্সেন্ট আছে চাকরির মধ্যে, ওদের পার্সেন্টেজ কত। ইন্ডিয়াতে আসো, মুসলমান কত পার্সেন্ট ইন্ডিয়াতে, ওদের সরকারি চাকরিতে মুসলমানের পরিমাণ খুবই কম। মুসলিম 20% মতো ইন্ডিয়াতে, ওদের গভর্নমেন্ট চাকরিতে মুসলিম কত পার্সেন্ট, 20% তুমি খুঁজে পাবা? আর এখান দিয়ে খুঁজে পাবো না। অবস্থা খুবই খারাপ। বাংলাদেশে তুমি দেখো কত পার্সেন্ট হিন্দু আছে এবং চাকরিতে কত পার্সেন্ট হিন্দু আছে, মিলাও। বাংলাদেশের সাউথ এশিয়াতে ট্রুলি অসাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক দেশ। পাকিস্তানও সাম্প্রদায়িক দেশ, ইন্ডিয়াও সাম্প্রদায়িক দেশ, মানে ট্রুলি একটা অসাম্প্রদায়িক। এটার পরে কয়েকজন পরীক্ষা দিছে, ভালো পরীক্ষা দিছে, একজন কাস্টম ক্যাডার পায়ে গেছে। কাস্টম ক্যাডার হাইলি কম্পিটিটিভ ক্যাডার। আমি কি চ্যাটিস্টে দেখালাম, আমি বললাম তোমাকে পিটামু, এই যে আমার যে কইছিল যে হিন্দু এখন কি কি হবে টবে নাকি, এখন কাস্টম ক্যাডার কেমনে পাইছো? আমি কাস্টম ক্যাডার কেমনে আসছে, অ্যাডমিন কেমনে আসছে? তাহলে দেখো কে যে মনে করো আমি হিন্দু, আমার চাকরি হবে না, এই জন্য সে পড়াশোনা করলো না, সেজন্য সে ফেল করলো। তারপর করলে আমি কইছিলাম না আমি হিন্দু, এই জন্য আমি চাকরি পাবো না। এগুলো সেলফ ফুলফিলিং প্রফেসি। কেউ এনইউতে পড়ে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, সে করলে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, আমি পাবলিকের মতো এত ভালো স্টুডেন্ট না, সেজন্য সে পড়াশোনা করলো না। পড়াশোনা না করার কারণে সে ফেল করলো। ফেল করার পরে আমি বলছিলাম না এনইউর লোকজন ক্যাডার হয় না, সে প্রাইভেট থেকে পড়ছে, বললো প্রাইভেটের লোকজন তো বিশেষ কম এখানের মধ্যে, সেজন্য সে পড়াশোনা কম করছে, কম করার কারণে সে ফেল করছে। আমি বলছি না প্রাইভেটের লোকজন হয় না। মূল ঘটনাটা কি, আগে প্রাইভেটের বলবেন প্রাইভেট স্টুডেন্টরা বিসিএস কম দিত, প্রাইভেট স্টুডেন্ট বিসিএস কি কম দিত কেন? এখন ব্র্যাক নর্থ সাউথে কি পরিমাণ ক্যাডার হচ্ছে তুমি দেখো, তুমি স্টার্ট দেখো, ব্র্যাক নর্থ সাউথে কি পরিমাণ স্টুডেন্ট অ্যাডমিন ক্যাডারে যাচ্ছে তুমি দেখো এখন একটু। আগে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিসিএস দিত না, বা ওদের মনে হচ্ছে যে আমরা এইদিকে যাবো না, বা বিসিএস দিলে মনে হচ্ছে না আমরা এইদিকে যাচ্ছি না আমরা, তাই সেজন্য সে ইফোর্ট কম দিচ্ছে এইদিকে। ইফোর্ট কম দেওয়ার কারণে ফেল হইতেছে, বলবো আমি প্রাইভেট সেজন্য আমি পাই নাই। আসলে বিষয়টা এরকম না, এটা হলো সেলফ ফুলফিলিং প্রফেসি। বাবা মনে করলো যে যে এই ছেলে নষ্ট হয়ে গেছে, এটা গোল্লা গেছে, এটা বেয়াদব, সেজন্য তাকে গুড এডুকেশন ব্যবস্থা করলো না, তার বিহেভিয়ারাল মডিফিকেশন ব্যবস্থা করলো না। ওই ছেলেটা শেষ পর্যন্ত খারাপই করলো। তা বাপ্পা বললো আমি বলছি না ও খারাপ করবে, অভিশাপে নষ্ট হয়ে গেছে। এটা বাপ্পায়ের সেলফ ফুলফিলিং প্রফেসি। কারণ ওনারা যেমন বলছে এই ছেলেটা কথা শুনে না, বেয়াদব হয়ে গেছে, ওরা ভালো টেক কেয়ার করে নাই, ওর ভালো এডুকেশন দেয় নাই, ওর বিহেভিয়ারাল চেঞ্জ করার জন্য কোনো উদ্যোগ নেয় নাই। যখন ও গোল্লা গেছে, বলছিলাম না এ খারাপ হয়ে যাবে, এখন হয়ে গেছে। এই প্রতিটা জিনিস সেলফ ফুলফিলিং প্রফেসি। আশা করি বুঝতে পারছি। আমরা এই যে নিজেদের সেলফ ফুলফিলিং প্রফেসি জগতে বাস করি, এখান থেকে বেরোতে হবে, এবং আমাদের এই বের হওয়ার জন্য খুব অবজেক্টিভ লেভেলে চিন্তা করতে হবে। আমি একজন ট্রেডার এবং ইনভেস্টর, তা আমি একটা কোম্পানিতে বিনিয়োগ করার কি করি, আমি দেখি ওর আর্নিং পার শেয়ার কত, ওর রেভিনিউ কি অবস্থা, রেভিনিউ গ্রোথ আছে কিনা, ওর মোট কেমন, মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ওর স্কয়ার ফার্ম বাংলাদেশে ফার্মাসিউটিক্যালসের জগতে মোট আছে ওর, হ্যাঁ, ম্যারিকো নারকেল তেল জগতে আর কেউ নেই বাংলাদেশে, ওর এই দিক দিয়ে ওর মোট আছে, হ্যাঁ। তো আমি দেখি ওর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিনা এখানের মধ্যে, ওয়াইড বা ডিউরেবল কিনা, ওর পি রেশিও কেমন, হ্যাঁ, ও ডিভিডেন্ড ইল কেমন এখানের মধ্যে, ও ডেট টু ইকুইটি রেশিও কত, কি পরিমাণ আছে, কি ডেট আছে ওর, দেখলাম। পার্সোনাল লেভেলে তুমি কতটুকু ভালো করবে করবে না ডিপেন্ড করবে তোমার স্টাডি আওয়ার কতটুকু আছে, হ্যাঁ, এবং কন্টিনিউয়াস স্কিল বাড়াচ্ছ কিনা তুমি, তুমি ডিসিপ্লিন কিনা, তোমার রেজিলিয়েন্স আছে কিনা, হ্যাঁ। সো এখানে আসলে বাড়ির ফ্যাক্টরের আসলে খুব বেশি ভূমিকা নাই। বাড়ি কি হচ্ছে, তোমার নিজের ভিতরে তুমি এগুলো ফলো করতেছো কিনা। এবার তোমাদের আমি একটা সিনারিও বলি। একটা ক্রিকেট টিম খেলায় নামছে, টার্গেট 291, টার্গেট 291, 291 রানে টার্গেট ব্যাট করতে নাই মা, ওর 91 রানে 7 উইকেট পড়ে গেছে, হাতে আছে 3 উইকেট, এখানে কোনো ব্যাটসম্যান নাই, হাতে আছে 3 উইকেট, ওখানেও তো কোনো ব্যাটসম্যান নাই, 3 উইকেট আছে, লাখ 12,200, তুমি একমাত্র ব্যাটসম্যান, তুমি কি করবা? 291 রানের টার্গেট, এই ম্যাচটা তোমাকে জিততেই হবে, 91 রানে 7 উইকেট গেছে গা, তুমি একমাত্র ব্যাটসম্যান, এরপর যারা আছে ওরা বলার, কি করবা? বাংলাদেশ টিম কি করবে? বাংলাদেশ টিম ভাববে হা হা এটা তো শেষ, এটা ও এখানের মধ্যে কিছুক্ষণ খেলে টেলে ও জানবে ও পরাজয় মেনে নিছে, ওখানে সে পরাজয় মেনে নিছে, সে পরাজয় মেনে নিছে কি করবে? সে দুমদাম দুই একটা মেরা টেরা সে চলে আসবে, তাই না? এই সিনারি কি হয়েছিল এখানের মধ্যে 2000 কত সালের ওয়ার্ল্ড কাপে, এটা লাস্ট যে ওয়ার্ল্ড কাপে, লাস্ট ওয়ার্ল্ড কাপের ঘটনা এটা, না? আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়ার খেলা ছিল, অস্ট্রেলিয়ার 91 রানের 7 উইকেট পড়ে গেছে, হ্যাঁ, গ্লেন ম্যাক্সওয়েল আসছে ক্রিজে, তাইলে কি ছিল ওখান থেকে? আফগানিস্তানে জেতার সম্ভাবনা ছিল 99.54%, এত পার্সেন্ট ছিল আফগানিস্তানে জেতার প্রবাবিলিটি, আর অস্ট্রেলিয়া জেতার প্রবাবিলিটি ছিল অনলি 0.46%। এটা কি করছিল এখানে ম্যাক্সওয়েল? সে ছাড়িতে চলে আসছে ম্যাচ, ছাড়িতে চলে আসে নাই, ওর পা এখানের মধ্যে প্রচন্ড ক্র্যাক করতেছিল, মাসল ক্র্যাম্প করতেছে, হ্যাঁ, এক পায়ে দাঁড়া দাঁড়া খেলছে, একলাই সে 201 রান করছে, 201 রান করে সে জিতে চলে আসছে। দ্যাটস ওয়াই ওরা অস্ট্রেলিয়ান, ওদেরকে মাইন্ড ট্রেনিং দেওয়া হয়, ওরা খুবই টাফ মেন্টালি, ওরা মেন্টালি খুব টাফ,
আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে এখনও তো সাইকোলজিস্ট মাইকোলজিস্ট এগুলো টুকটাক কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের মেন্টাল টাফনেস আমাদের শেখানো হয় না একাডেমিক ওয়েতে। এটি স্কুল কলেজে শেখায় না আমাদেরকে, স্পোর্টসও শেখায় না, কোথাও শেখায় না আমাদেরকে মেন্টাল টাফনেস। অস্ট্রেলিয়ানরা কেন আগায়া, ওরা মেন্টালি খুবই টাফ। দেখো 2 কোটির চেয়ে কম মানুষ ওখানের মধ্যে, কিন্তু ওরা ক্রিকেটে কত তোমার হচ্ছে যে দুর্দান্ত দল। নিউজিল্যান্ডের জনসংখ্যা তো খুবই কম, 50 লাখ মনে হয় ওদের জনসংখ্যা, কিন্তু দেখো দুর্দান্ত ক্রিকেট টিম ওদের। এরা মেন্টালি খুবই টাফ। এই টাফনেসটা ওদের একাডেমিক কারিকুলামের অংশ, ওদের স্পোর্টসের মধ্যে মেন্টাল টাফনেস শেখানো হয় ওদেরকে। আমাদের ক্রিকেট টিমে বা আমাদের ফুটবল টিমে বলে যে ওই যে মেন্টাল টাফনেসটা শেখানো হয় না। আসলে যত জায়গায় কম্পিটিটিভ ব্যাপার স্যাপার দেখ, বা সেটা হোক খেলা হোক পরীক্ষা, দিন শেষে সাইকোলজি ম্যাটার্স, মেন্টাল টাফনেসটা ম্যাটার। যে হারবো না আমরা, এই মানসিকতা ম্যাটার করে। হারবো না, কোনোভাবে হারবো না, চেষ্টা করে যাবো শেষ পর্যন্ত। হ্যাঁ, এই মানসিকতাটাই দিন শেষে মানুষের। কারণ আমাদের লাইফে আমরা যে যে জায়গায় আছি, অসংখ্য আমরা অ্যালগোরিদম যদি চিন্তা করো, তোমার লাইফে কোনো না কোনো অ্যালগোরিদম যদি ঠিক মতো তোমার ফেভারে কাজ না করতো, তুমি এই পর্যন্ত আসতে পারতা না, তুমি এর আগে 5 খেয়ে পড়ে যেতা। কোনো না কোনো অ্যালগোরিদম যদি তোমার এখানে মিস হইতো, তাহলে এই যে প্রবাবিলিটি থিওরিতে আমরা অসংখ্য অ্যালগোরিদম আমাদের পক্ষে কাজ করে আমরা এই পর্যন্ত চলে আসছি। সামনে তুমি যদি যাও, ওই অ্যালগোরিদমটাই তোমাকে ঠিক রাখতে হবে। সেই অ্যালগোরিদমটা কি? মাইন্ডসেট। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাইন্ডসেট। তোমার মাইন্ডসেটটা কেমন, এটা যদি ঠিক থাকে, তুমি কখনো কখনো না ভালো করতে পারবা। আমি কি চিন্তা করতাম, আমি যেরকম বকবকানি করি এগুলো, তো এগুলো আসলে কোনো কাজে আসে কিনা, এটা চিন্তা করতেছিলাম। আমি কালকে চিন্তা করতেছিলাম যে এগুলো কোনো কাজে আসে কিনা আসলে এই ব্যাপারগুলো। আমি ঘুম থেকে উঠাই, 2টা মেসেজ পড়লাম। আমি এখানে ওদের নাম বলতেছি না। একটা স্টুডেন্ট 46 তোমার হচ্ছে যে রিটার্নের আগে ওকে মেসেজ দিয়েছিল, ওর ব্যক্তিগত খুব সমস্যা অনেক কিছুই ওর, এবং 1 মাস পরে 46 রিটার্ন। হ্যাঁ, আরও 1.5 মাস পর 47 প্রিলি। ওর মানসিক সমস্যার মধ্যে আছে, পড়াশোনা মনোযোগ নাই, অনেক কিছু নেই এখানের মধ্যে, এবং সে আগে ভালো ছাত্রী ছিল, কিন্তু একদম মনোযোগ নাই। কী করবে, 1 মাস আছে রিটার্নের মধ্যে। আমি ওকে ছোট্ট একটা ভয়েস মেসেজ দিয়েছিলাম ওকে। আমি বলছি তুমি ফেল করবা, এটা ধরেও যদি নেই, 1 মাস তুমি চেষ্টা করবা। কি করবা, আমার শুধু রেকর্ড ক্লাসগুলো দেখে নাও। 46-এ মেসেজ, 46 ও পাস করছে, বিশাল একটা মেসেজ দিচ্ছে, 46 রিটেনও পাস করছে। আচ্ছা তুমি ফেল করবে, এটা ধরে নাও, ধরে নিয়ে এখন তুমি চাপাই পড়ো, যেটা হওয়ার সেটা হবে। তুমি শুধু রেকর্ড ক্লাসগুলো দেখে নাও, 1 মাসের কি করবে, শুধু রেকর্ড ক্লাসগুলো দেখে নাও। আমাদের 46 রিটেনে, 46 রিটেন খুব টাফ রিটেন ছিল, তাই না? খুব টাফ একটা রিটেন ছিল। তো ও তো অনেক, আমাদের যে টপ ছিল, আমাদের টপার ও রিটেন আসে না 46-এ। আমাদের এখানে যে টপার ছিল 46 রিটেনে, ওর রিটেনে আসে নাই। 46 এই রিটেনটা খুবই টাফ হলো এখানে নাম্বার সিস্টেম, এটা নিয়ে বিতর্ক হচ্ছে আসলে অনেক কিছুই। তাইলে ও মাত্র 1 মাস আগে শুরু করছে, সেখানে তো ও এখানে এখানে লিভ নিতে পারতো যে আমি হচ্ছে যে ছেড়ে দিলাম। আরেকটা মেসেজ দিলাম, ওটা আমার ইউএন নাম্বারে তোমার একটা মেসেজ পাঠালাম, আমাদের ফাউন্ডেশন মেসেজ ছিল সে। পরে সে কন্টিনিউ করে নাই, ও 3টা নবম গ্রেডের জব হয়েছে। হ্যাঁ, ওর কথাটা আমার এত ভালো লাগলো যে ফাউন্ডেশন ব্যাচে আগে এক সময় আমি অনেক ক্লাস নিতাম, সেখানে আমি ওদের মাইন্ডসেট নিয়ে কথা বলতাম। ও বলছে আপনার সেই 2-3 মাসের কিছু কথাবার্তা আমার পুরো মাইন্ডসেটে পরিবর্তন করে দিয়েছিল। এই পরিবর্তিত মাইন্ডসেটের কারণে আজকে ও যাতে দূরে আসতে পারছি। তো আমি চিন্তা করলাম, আমি আগে ভাবতাম এগুলো আমি যে বলতেছি এগুলো তো বলা বক বক মনে করতেছে, আসলে কারো কোনো কাজে আসতেছে কিনা। এখন যখন কিছু মেসেজ টেসেজ পাই টুকরাক, তখন আমার মনে হয় যে না, আসলে এগুলো কাজ আছে এগুলো। হ্যাঁ, 48 স্টুডেন্টরা যখন বললো যে ভাই আপনি মেসেজ দিচ্ছেন যে এখনও যদি একটা প্রশ্ন সলভ করি, আমার হয়তো 15 মিনিট লাগবে। পুরা 8টা ওপেন বুকে আগে মনে হয়তো মেসেজ দিতাম যে 4 ঘন্টা চেষ্টা করলে এখনো সম্ভব যে সবগুলো ওপেন বুক সলভ করে ফেলা। তখন আমি দেখলাম আসলে স্টুডেন্টদের মেন সমস্যা যেটা ছিল মাইন্ডসেটে। এই মাইন্ডসেট যদি সে ঠিকঠাক রাখতে পারে, তাহলে যে কোনো প্রতিযোগিতায় ভালো করবে। একটা ভালো না করলে পরেরটা করবে, তার না হলে পরেরটা করবে, তার না হলে পরেরটা করবে, কিন্তু কোথাও না কোথাও সে ভালো করবে। পুরো বিষয়টা ডিপেন্ড করবে মাইন্ডসেটের উপরে। চলো আমি কিছু কথা বলবো অন বিল্ডিং মাইন্ডসেট। ওদের সাথে আছি আমি ডক্টর শামসুল আরফিন, যাদের সাথে আমার পরিচয় হয় নাই। আমি পড়াশোনা করছি এমবিবিএস কুমিল্লা মেডিকেল কলেজ থেকে। এরপর আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এমপিএইচ করি। আমি 37 বিসিএস ক্যাডার। 23 সালের অগাস্ট থেকে আমি সরকারি জবে নাই। আর নাসিম তালেবের স্ক্রিন দ্য গেম থিওরিটা আমি সবসময় মনে করি যে আমি আমার লাইফে এগুলো ফলো করছি কিনা। হ্যাঁ, আমি যদি ফলো না করে থাকি, তাহলে এথিক্যালি আমি স্টুডেন্টদেরকে এত মোটিভেশন দিলাম, এত মোটিভেশনাল স্পিকার হয়ে যাবো, আমি এগুলো আসলে করছি কিনা। এইচএসসির পরে আমি তখন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোচিং শুরু করি। সানরাইজ একটা কোচিং ছিল তখন। তো রেজাল্ট দেওয়ার পরে দেখা গেল তোমার বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য যত স্কোর লাগবে অত জিপিএ আমার আসে নাই। খুবই আনফর্চুনেট। ফিজিক্স যেখানে আমি জিপিএ 5 পেয়ে কনফার্ম, হ্যাঁ, সেখানে আমার হচ্ছে এমএনএস আসছে। খুবই হতাশাজনক রেজাল্ট। আমি বাসা চলে আসি, খুব মন খারাপ, বাসা চলে আসি। হ্যাঁ, তো কি করব, ভালো লাগতেছে না কোনো কিছুই। বাসা থেকে নানা কথা বলতেছে যে তুমি
আত্মীয় স্বজনরা বলতেছে যে খোঁচানো মারার কথা বলতেছে, এই তোমার হচ্ছে যে চিটাং শহরে আইসা নষ্ট হয়ে গেছে এরকম, হ্যাঁ, এই জন্য রেজাল্ট খারাপটার হয়েছে। কী করবো চিন্তা করতে করতে তখন মেডিকেলের জন্য তো প্রস্তুতি নিয়ে নেই কোনো কিছু, জানিও না মেডিকেলে কী অবস্থা। এই ঘটনাটা আমি তোমাদের অনেক বলছিলাম, একটা জুতার কাহিনী বলছিলাম তোমাদেরকে, যে মেডিকেলে তোমার ফর্ম কিনি, কী করবো জানি না কোনো কিছুই। পরীক্ষা সম্ভবত তোমার 15-16 দিনের মতো আছে। চিন্তা করলাম পরীক্ষাটা ভালো দেই, কিন্তু কি আমি কেন দিব পরীক্ষা, আমি জানি না এখানে কী আসে। তখন একটা গাইড ছিল, রয়্যাল গাইড, একটা গাইড ছিল, রয়্যাল গাইড, হ্যাঁ, মোটা একটা গাইড ছিল এরকম, ওর দাম 700-800 টাকা দাম ছিল। আমার কাছে টাকা নাই যে একটা রয়্যাল গাইড যে কিনবো, বাসায় বলতে পারতেছি না, কারণ বাসায় বললে তো মাইর দিবে ধরে, তুমি ইন্টারভিউ ভালো করো না, রেজাল্ট করো না, তুমি এখন এত টাকার বই কিনবা, বাসা থেকে দিবে না। তখন কোরবানির ঈদ আব্বা আমাকে জুতা কেনার জন্য টাকা দিছে, হ্যাঁ, বলছে জুতা কিনে নিয়ে আসো। জুতা না কিনে আন্দরকিল্লাতে গিয়ে একটা রয়্যাল গার্ড কিনে নিয়ে আসছি, পরীক্ষার মনে 15-16 দিন আছে। আমি চিন্তা করলাম এটা যদি পড়ে যাই কিছু তো পাবো এখানের মধ্যে, আমি জানি আমি কনফার্ম মেডিকেলে চান্স পাবো না, কারণ আমি কোচিং করছি অন্য কিছুর জন্য, ম্যাথ ম্যাথ করতাম, কিন্তু একবার চেষ্টা করে দেখি। পরীক্ষার আগে আমার বন্ধু আমজাদ, এখন ও বেজাতে জব করে, মানে ইকোনমিক জোন অথরিটি, ও কয়দিন আগে জাপান থেকে এমবিএ করে আসলো। আমজাদ আমার স্কুল ফ্রেন্ড। পরীক্ষার আগে দিন আমজাদকে ডাকলাম, আমরা এদিকে গাই, রয়্যাল গার্ডের শেষে 10টা মডেল টেস্ট আছে, 10 সেট মডেল টেস্ট, হ্যাঁ। তো এখন আমি আজকে সারা রাতে মডেল টেস্টগুলো সলভ করতে চাই, এখন আমি কি করবো, প্রশ্ন এখানে উত্তর তো অন্য বিশটাই, কারণ আমি এই প্রশ্নের উত্তর এরকম খুঁজে বের করতে আমার সময় লাগতেছে। তুই শুধুমাত্র একসাথে একসাথে আমাকে শুধুমাত্র প্রশ্ন শুধু দেখা দিবি, শুধুমাত্র সঠিক উত্তরটা শুধু শুধু দেখা দিবি, হ্যাঁ, শুধু সঠিক উত্তরটা দেখা দিবি, একসাথে একসাথে দিবি, আমি একসাথে ভালো করে পড়ে ফেলবো। এই 10 সেট মডেলটা যদি সলভ করে যায় রয়্যাল গার্ডের, আমি তো 1000 প্রশ্নের মধ্যে তো অন্তত 10-15টা কমন পাইতে পারি এখানের মধ্যে, 10-15টা হলে তো পারবো অ্যাটলিস্ট। তো ওই সারা রাত ধরে সন্ধ্যা আসছে আমজাদ, ও আমাকে একসাথে প্রশ্ন দেখাই দিচ্ছে, আর আমি এগুলো মনোযোগ দিয়ে পড়তেছি, এগুলো ব্যাখ্যা টাখ্যা সব পড়তেছি। রেজাল্ট দেওয়ার পর আমি জানতাম না আমি চান্স পাইছি, কারণ আমি রেজাল্ট দেখি নাই। রেজাল্ট দেওয়ারও আরও 2 দিন পরে আমার এক কাজিন, ও চিটাং মেডিকেলে ডেন্টালে পড়ে, উনি বকা দেয়, বেটা তুই কি পরীক্ষা দিস এরকম, এত খারাপ পরীক্ষা দিছিস, কি দিছিস না দিছিস। জানলাম ভাই আমি তো আসলে প্রস্তুতি নিই না, আর আমার মতন খারাপ, আমি ভাই ইন্টারমিডিয়েট আমি আবার দিব, আমি তো ইমপ্রুভমেন্ট দিব, তো আগামী বছর ইনশাল্লাহ পড়বো, বাসায় আয়। তো দেখি যে সে খুবই ফুলটুল নিয়ে আসছে। ওটি আমার লাইফে সবচেয়ে তোমার প্রেশার রিলিজিং ইভেন্ট ছিল, সবচেয়ে প্রেশার রিলিজিং, আমি কান্না করে দিয়েছি তখন, হ্যাঁ, যে এত খারাপ কটু কথা শুনছি, ইন্টার রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমার জিপিএ 5 আসে নাই, খুব খারাপ রেজাল্ট হয়েছে, বইটা পরীক্ষা দেওয়ার মতো জিপিএ আসে নাই, এত খারাপ এত কটু কথা সবাই বলতেছিল। তো তখন মনে হচ্ছে আসলে যে ওই আমি যদি না করতাম এই জিনিসটা, আমি যদি একটা জুতা কিনতাম, তখন আমি 700 টাকা দিয়ে একটা রয়্যাল গার্ড কিনছিলাম, জুতা কিনে নাই, হ্যাঁ। আমি পরীক্ষার আগে রাতে আমরা বন্ধু আমজাদকে যদি না ডাকতাম, যদি চিন্তা করতাম যে 10 সেট প্রশ্ন আমাকে তুই দাগাই দে আমি সলভ করি, না করতাম, তাহলে তো আমি আসতাম না। আর আমি ডাক্তার যদি না হইতাম, তাহলে হয়তো আমি আজকে এই পর্যন্ত হয়তো আসতাম না আমি আজকে, হ্যাঁ। লাইফের এরকম অসংখ্য মুহূর্ত, আমি জানি আমার এই গল্প, আমার তোমাদেরও সবার গল্প আছে, আমি তো আমার গল্পটা বললাম, এই গল্পটা আমি অসংখ্য জায়গায় বলছি, একটা জুতার কাহিনী বলছি, আমি এই পর্যন্ত আসছি লাইফে, একজনের জুতার অবদান আছে এখানের মধ্যে, আমি জুতা না কিনে আমি একটা বই কিনছি, সেটার অবদান আছে। আমি জানি তোমাদের প্রত্যেকের লাইফে এরকম ঘটনা আছে, প্রত্যেকের লাইফে এরকম ঘটনা আছে। সে ঘটনা দিয়ে আমি পিটিওতে পড়ানোর থেকে মনে করি তোমাদের মাইন্ডসেটটা ঠিক করা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রপার মাইন্ডসেট কম্পিটিটিভ এক্সামের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি জানি তুমি জানো পরীক্ষা কি আসবে এবং কতটুকু পড়তে হবে, তুমি খুব ভালো করে জানো। মাইন্ডসেটের প্রবলেম কারণে তুমি তাকাইতে পারতেছো না। আমি এখানে তোমাকে এমন কোনো থিওরি তোমাকে বলতেছে না যেটা আমি নিজে কখনো ফলো করি নাই, এবং এই জিনিসগুলো ভেরিফাই আমার বন্ধুরা পাবলিকলি অ্যাভেলেবেল, ফেসবুকে পাওয়া যায় আমার বন্ধুদেরকে। আমি যতটা হার্ডস পার হয়ে আসছি লাইফে, আমি তোমাদের সে গল্পগুলো বলার চেষ্টা করতেছি এখানের মধ্যে। তাহলে তুমি যে 50 বিসিএস দিচ্ছ, তুমি নিজেকে সোলজার ভাবলে হবে না, যে তুমি প্রত্যেকটা যুদ্ধে জিততে হবে, সোলজাররা প্রত্যেকটা যুদ্ধে জিততে হয় ওদেরকে। কাভারিং এভরি চ্যাপ্টার তোমাকে পড়ার দরকার নেই, মেমোরাইজিং এভরি ডিটেল তোমার দরকার নাই। তুমি আবার স্নাইপার, স্নাইপারের কি হচ্ছে, ওরা লুকায় থাকে, এরপরে তোমার একটা টার্গেট বের করে টুপ করে গুলি করে দেয়, হ্যাঁ, হিট দ্য টার্গেট, ফিউয়ার শট নেই এবং টার্গেট হিট করে। বিসিএস স্পিড তোমাকে 200-200 পাওয়ার দরকার নেই, 200-200 পাওয়ার কোনো দরকার নেই তোমার, তোমার সেফ স্কোর দরকার, সেটা হতে পারে 120, প্রশ্ন যদি কঠিন হয় সেটা হতে পারে 100, সেটা হতে পারে 105, সেটা হতে পারে 95। তুমি যা পারো তাই দেখাবা, আন্দাজে একটু দেখাবে না, আন্দাজে কোনো দেখাবো না, যা পারো তাই দেখাবা, তুমি পারো 95 95 দেখাবা তুমি, তাহলে তোমার 200-200 পাওয়ার কোনো প্রয়োজন নাই। ভাইয়া আমরা যারা মাত্র শুরু করতেছি, 3-4 মাস আগে অনেকে শুরু করছো, যারা আজকে থেকে শুরু করবা, কালকে থেকে শুরু করবা, ভাই আমি তো এখন 2 মাসে কি পারবো, তুই প্রস্তুতি নিয়ে যদি এক্সাম দাও, পাস করার চান্স 10% হলেও থাকবে। আর প্রস্তুতি যদি তুমি না নাও, পাস করার চান্স শূন্য, শূন্য পাস করার চান্স, কোনো সম্ভাবনা নাই পাস করার। তো যদি পরও 2 মাস, 10% হলে চান্স আছে। যদি প্রস্তুতি তুমি যদি নাও, যারা একদম ফ্রেশার, একজন বললো মাস্টার্স দিবা, ফ্রেশার, হ্যাঁ, কেউ একজন বললো যে সে মাত্র কদিন আগে অনার্স পাস করছে, হ্যাঁ, কি করবে। যারা ফ্রেশার, মাত্র মাস্টার্স পাস করছো বা অনার্স পাস করছো, এখনো খুবই ইয়াং,
তুমি এই 2 মাস খুব ভালো করে পড়বা, 50-এ যদি নাও যদি পারো 51-তে পারবা তুমি। কিন্তু এই 2 মাস তুমি হার্ট অ্যান্ড সোল তুমি ট্রাই করবা, তুমি অনেস্টলি ট্রাই করবা, পাস করার জন্য ট্রাই করবা, সর্বোচ্চ ট্রাই করবা, জান দিয়ে ফেলবো সর্বোচ্চ। 50-এ না আসলে 51 তোলে তুমি পারবা। কিন্তু তুমি 50 যদি ছেড়ে দাও, এটা তুমি পারবো না, 2 মাসে হওয়া সম্ভব না। 51 সময় তুমি এই কাজটা করবা, এটা হলো নেক্সট ডিজিজ বলে। এই নেক্সট ডিজিজের আবার এটা আবার আমি আগে যে থিওরিগুলো বলছিলাম সেগুলো বাস্তব থিওরি। এই নেক্সট ডিজিজ আমার খুব প্রিয় একজন দার্শনিক আছে, ওর নাম হচ্ছে নফিরিয়া লোসোমোসা। তো উনি আমার খুব প্রিয় দার্শনিক। এই দার্শনিক ভাই আমাকে এটা বলছে নেক্সট ডিজিজ। হ্যাঁ, আমি এটা খুবই হেট করি নেক্সট ডিজিজকে। আমার লাইফে প্রথম যার সাথে তোমার প্রেম হয়েছে, মানে কঠিন প্রেম হয়েছিল, 60 দিনের প্রেম হয়েছিল, পরবর্তী আরেকটা গার্লফ্রেন্ড আসবে আমি ওয়েট করি নাই, আমি বলছি না এটার বিয়ে করলাম, বিয়ে করে ফেলছি, আমার বয়স ছিল মাত্র 17। প্রথম যে মানে যার সাথে সিরিয়াস প্রেম হয়েছিল, এর আগে ধরো টুকটাক তো ধরো বুঝো এগুলা একটু হালকা পাতলা কথাবার্তা হয়, সেগুলো মানে ছোটবেলায় যেরকম চিঠিপত্র লেখা আর কি, হ্যাঁ, মরিচ গাছের সাদা ফুল এই টাইপের জিনিসপত্র। তো যার সাথে সত্যি সত্যি আমার প্রেম হয়েছে, 60 দিনের মাথায় আমি ওই বিয়ে করে ফেলছি, নেক্সট গার্লফ্রেন্ড আসবে এইসব চিন্তা ভাবনা বাদ দিছে, ওই বিয়ে করলাম, যেহেতু একজনের সাথে প্রেম হয়ে গেছে ওরে বিয়ে করে ফেলছে, মাত্র 17 বছর ছিল বয়স। কাজে বসে গেছি, কাজে বসে কাজই করতেছো যে আপনার তো এখানে বয়স কম, এলো হুজুর দেখেন ইসলামিক শরীয় মোতাবেক আমার বিয়ে করার বয়স হয়েছে, এখানে আমাদের রাষ্ট্রীয় আইন যেটা সেটা তখন তো ন্যাশনাল আইডি কার্ড ছিল না আর কি, এনআরডি সিস্টেম থাকলে পারতাম না, কারণ এনআরডি সিস্টেমে তোমার তো ভেরিফাই করা যাবে। আল্লাহ হুজুর আপনি শরীয় মোতাবেক আমাকে ইয়ে করবেন, রাজি হচ্ছে না, কয় সে নানা সূত্র দেখাচ্ছে আমাকে। আলাম না দেখেন আপনি এখন, ওরে আমি তখনই ইমোশনালি কথাবার্তা বললাম আর কি, তারপরে সে রাজি হয়েছে রেজিস্ট্রেশন করতে। তো এই যে নেক ডিজিজ, এটা খুবই আমি এটা খুবই অপছন্দ করি। আমি এখন যা ইচ্ছে আমি করে ফেলবো, করে ফেলে হয় ব্যর্থ হবো, মানে সফল হবে একটা কিছু হবো, কিন্তু করে ফেলবো। এই জন্য তোমার তোমার মাস্টার শেষ হয়েছে, অনার্স শেষ হয়েছে, 2 মাস সময় আছে, এখনো ভালো করে দিব, এই চিন্তা বাদ। আমি 50 দিব, 2 মাস চেষ্টা করে দিব, পাস করার জন্য দিব, যদি পাস না করে 51 হলে তুমি করবা। যারা মনে করবে 2 মাসে কি আর হবে, ওরা 51 দিবে এরকম করে, বা 52 দিবে, 53 দিবে, 54 দিবে, 55 করে দিবে, হ্যাঁ, ওই জানে যাওয়া যাবে না। বুদ্ধিমানের কাজ হবে 2 মাস সময় আছে, এই সময়টা কাজে লাগানো, এটা বুদ্ধিমানের কাজ। হুম? তুমি 2 মাসকে এইভাবে দেখলে হবে না, তুমি 2 মাসকে দেখবা 60 দিন। সো 2 মান্থকে দেখবা তুমি 2 × 30 days, 60 days হবে। এই 60 days তুমি 10 ঘন্টা করে যদি পড়ো তো 600 ঘন্টা হবে। 600 ঘন্টা, 600 ঘন্টা এবার তুমি দেখো, তুমি দেখো তো এই 600 ঘন্টা মনোযোগ দিয়ে যদি পড়া হয়, মনোযোগ দিয়ে মানে পড়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে যদি পড়া হয়, এই চিন্তা করো তো 600 ঘন্টায় তুমি তোমার এই যে লাস্ট কিছুদিনের এক্সপিরিয়েন্স থেকে, যারা মেডিকেলে ফাইনাল প্রপ দিছো, এমবিবিএস পরীক্ষার সময় যারা পড়ছো, যারা ভার্সিটিতে অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়ার সময়, ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেওয়ার সময়, ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় প্রতি 2 ঘন্টায় যা পড়া হয়, অ্যাগেইন এমবিবিএস ফাইনাল প্রফে, এফসিবিএস পার্ট 1-এ রেসিডেন্সি পরীক্ষায়, ভার্সিটিতে অনার্স ফাইনাল পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষায়, পরীক্ষার আগের রাতে বা তার আগের রাতে, প্রতি 2 ঘন্টায় যতটুকু পড়া হয়, ওই গতিতে যদি 600 ঘন্টা পড়া যায়, মিলাই দেখো তো পসিবল কিনা। মেডিকেলের ফাইনাল প্রফের আগে যে পরিমাণ পড়া পড়ছিলাম, এখানে যারা ডাক্তার আছে তোমরা জানো কি পরিমাণ তুমি পড়ছিলে, তুমি যে জানো যে ইউনিভার্সিটিতে তুমি জানো যে তুমি অনার্স ফাইনালে কি পরিমাণ পড়ছিলে, ওইভাবে যদি তুমি যে প্রতি 2 ঘন্টা যদি পড়ার টেবিলে যদি বসো, ওইভাবে যদি তুমি যদি প্রতি 2 ঘন্টা যদি ওইভাবে যদি পড়ো, তাহলে 600 ঘন্টায় পসিবল কিনা তুমি নিজে চিন্তা করো এবার। কিন্তু ওইভাবে তোমাকে পড়তে হবে, পড়তে বসে তুমি মোবাইল গুতলে দিক সেদিক গেলা, এটা হবে না। এখানে মধ্যে 600 ঘন্টা তোমাকে পড়ার টেবিলে থাকতে হবে। তাইলে এই যে 60 দিন তুমি কি পড়বা এই লিস্টটা তোমাকে করে ফেলতে হবে, কি কি পড়তে হবে, পরীক্ষা কি কি আসে। এই বিষয়ের উপর পিটুতে আমি অসংখ্যবার কথা বলছি, অনেক কথা বলছি, আজকে এটা নিয়ে কথা বলবো না। আজকে যদি মাইন্ডসেট না নিয়ে, কালকে আমি ডাক্তারদের একটা ওয়েবিনার সেখানে একটু সিলেবাসটা দেখাবো। তোমরা যে কাজটা করবা, আজকে যারা আমার আগের ওয়েবিনারটা করো না 50 ব্যাচকে নিয়ে, তোমরা একটু ইউটিউবে গিয়ে পিটিওর ইউটিউব চ্যানেলে যাবা, পিটিওর ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা হচ্ছে ভিডিওজ গিয়ে দেখবা, অথবা পিটিও 50 থেকে সার্চ দিবা। এখানে আমার একটা ওয়েবিনার আছে, এই যে ওরিয়েন্টেশন ক্লাস না, সরি, সেটা হচ্ছে যে আমাদের এই যে ফিটিবিসিএস প্রস্তুতিতে সবার থেকে এগিয়ে থাকুন, এই ওয়েবিনারটা ফিটিবিসিএস প্রিলি প্লাস রিটেন প্রস্তুতির স্ট্র্যাটেজি। হ্যাঁ, এইটার স্লাইডগুলো আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। হ্যাঁ, এইটা দেখবে, এখানে আমি টপিক নিয়ে কথা বলছি, টপিক ওয়াইজ। হ্যাঁ, সো এখানের মধ্যে এটা দেখে ফেলো ভালো করে, ওকে, কোনটা কোনটা পড়বা। আর ডাক্তারদের সাথে কালকে আমরা ওয়েবিনার, সেখানে আবার আমি এটা সিলেবাস নিয়ে কথা বলবো যে কোন কোন টপিক। আজকে এটা আর আমি এই জন্য আজকে সেটা নিয়ে বাড়াবো না, কালকে মাইন্ডসেট নিয়ে কোনো কথা বলবো না, কালকে শুধুমাত্র সিলেবাস অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। এখন আসো আমরা একটু ব্রডলি কিছু কথা বলি। কী কী টপিক এগুলো অসংখ্যবার বলে দিছি আমি, এটা আমার তোমরা যারা আমার ফলো করো আমাদের ইউটিউবে দেখলে তো ওই টপিকগুলো নিয়ে আমার অনেক আলোচনা পাবা। হ্যাঁ, তো তোমরা জানো পিএসসি সিলেবাসটা একটু চেঞ্জ করছে, বাংলা ইংরেজিতে 70 থেকে 60 নম্বরে নিয়ে আসছে। এটা সায়েন্স ফ্যাকাল্টির জন্য একটা ভালো হয়েছে,
সায়েন্স ফ্যাকাল্টির জন্য ভালো হয়েছে, এখানে 10 এখান থেকে কমে গেছে। জিকেতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় 5 নম্বর কমে ফেলছে, কমে আন্তর্জাতিকে 5 নম্বর বাড়াই দিছে। ভলিউমের কথা চিন্তা করলে বাংলাদেশ থেকে আন্তর্জাতিককে পড়া কম, ভলিউম যদি চিন্তা করো। তুমি দেখো পিটির লেকচার বুকটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কি মোটা, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কতটুকু, স্লাইড দেখো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কতগুলো স্লাইড, আন্তর্জাতিকে কি পরিমাণ স্লাইড। তাহলে এটা তোমার আমি মনে করি ভালো হয়েছে। এটা তুমি মিলাও, পিটির লেকচার বুক মিলাও, আন্তর্জাতিক দেখবা লেকচার বুকটা ছোট, স্ট্রাকচার, স্লাইডও কম দেখবা। হ্যাঁ, ম্যাথ মেন্টালে আগে ম্যাথে 15 ছিল, এখন 20 করে ফেলছে, এটা সায়েন্সের জন্য ভালো হইলো একটা। হ্যাঁ ভাই, আর্টসের জন্য কি খারাপ হয়েছে? আর্টসের জন্য কি ভালো আছে যে 15 নম্বর বাড়াই দিয়েছে এখানের মধ্যে, 15 নম্বর বাড়াইছে তোমার, 5 নম্বর বাড়াইছে তোমাদের জন্য নৈতিকতায়, তাহলে সুবিধা আছে এখানের মধ্যে। এখন এটা বললে আবার কমার্স বললে যে ভাই আমাদের জন্য কিছু নাই, না এটা ঠিক না এখানের মধ্যে। তুমি এখানে আসলে লেভেল প্লেইং ফিল্ডের জন্য অনেক বছর ধরে কথা হচ্ছে, বল সায়েন্স বেশি সুবিধা পাচ্ছে। বেশি সুবিধা বলতে বিজ্ঞানের নম্বর তোলা যায়, আইসিটিতে নম্বর তোলা যায়, আমি এটা দ্বিমত করতেছি না। কিন্তু তুমি যদি নর্মালি যদি দেখো তোমার স্কুল বা কলেজে যে টপার ছিল ও কি সায়েন্সে পড়ছে না? ও তাহলে ও যদি ক্যাডার হয়, তখন তুমি যদি বলো সায়েন্সের জন্য বেশি সুবিধা আছে, এটা তো পুরোপুরি ট্রু না। এটা একটু সমস্যা আছে, এটাও ট্রু না পুরোপুরি। কমার্সের জন্য তুমি ভর্তি পরীক্ষায় ইংলিশ ইংলিশ তুমি পড়ো নাই, পড়ছো তো তোমার সুবিধা আছে না, বাংলা পড়ছো না ভর্তি পরীক্ষায়। তাহলে কমার্স বলে যে ভাই আমার কমার্সের জন্য কিছু নাই, শুধু আর্টস আর সায়েন্সের জন্য না, এখানে সবার জন্য আছে। তুমি দেখো কমার্স তোমরা পড়ছো না এগুলো। জিকে তো সায়েন্সের লোকজন তো জিকে পড়ে নাই ভার্সিটির ভর্তি পরীক্ষায়। ইভেন ডাক্তারদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা অল্প একটু জিকে জিকে ছিল, ওইটা পড়েও না আসলে কেউ একটা। কিন্তু তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমরা তো এই জিকে গুলা তুমি লাইফের একটা সময় পড়ছো। কিন্তু সায়েন্সের লোকজন তো জিকে খুব কম পড়া লাগে ভর্তি পরীক্ষার জন্য, তাহলে এক্সপোজার আছে। তাহলে এটা শুধুমাত্র সায়েন্সের জন্য বেশি তোমার সুযোগ সুবিধা দিয়েছে, ম্যাথে নাম্বার বাড়ায়া, এটার সাথে আমি পুরোপুরি একমত না ভাই। বরং সায়েন্সের লোকজন এগুলো তো ওদের এক্সপোজার খুবই কম ছিল, বাংলাতে এক্সপোজার কম ছিল, ইংলিশ এক্সপোজার কম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক এক্সপোজার কম। তো এখানে ওটা নিয়ে চিন্তা না করে তোমার স্ট্রেংথ ওই জন্য যদি তুমি নজর দাও, তাহলে গণিতে এখানে 5 নম্বর বাড়াইছে। হ্যাঁ, তারপরে এখানে নৈতিকতা আগে ছিল তোমার 10, এখন এটা 15 করছে। তুমি এখানে দেখো যে এখানে কোন টপিকে তুমি কত টার্গেট করো, তোমার স্ট্রং জোন কোনটা তোমার। হ্যাঁ, এরকম যদি টার্গেট করো, বিজ্ঞান যাদের স্ট্রং জোন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, বায়োলজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সায়েন্স ফ্যাকাল্টি যারা, তো বিজ্ঞান টার্গেট করতে হবে 13, বাকিদের টার্গেট 8 থেকে 10। কম্পিউটার যাদের স্ট্রং জোন টার্গেট থাকবে 13, 10, 11 আমি মোটামুটি একটা অ্যাভারেজ একটা ধরলাম। বাংলা ব্যাকরণ যারা স্ট্রং জোন, বাংলা ব্যাকরণ তোমার টার্গেট থাকবে 12, আমি 9 থেকে 10 ধরলাম। বাংলা সাহিত্য টার্গেট থাকবে তোমার 10 থেকে 11, আমি 7 থেকে 8 ধরলাম, কারণ লাস্ট বাংলা সাহিত্যের এক্সপিরিয়েন্স খুব খারাপ, খুব কঠিন প্রশ্ন হয়েছিল এটা। হ্যাঁ, তো এখানে আমি খুব কমে পেয়েছি, 7 থেকে 8 ধরছি মাত্র বাংলা সাহিত্য, হাত পা নেই বাংলা সাহিত্যের কোনো। ইংলিশ আমার টার্গেট থাকবে 10 থেকে 12, 10 থেকে 12। লিটারেচার 10 থেকে 12। শুধুমাত্র পিডিও স্লাইড পড়লেই, পিডিও স্লাইড, শুধুমাত্র পিডিও স্লাইড যদি পড়ো তুমি, এর বাইরে কিচ্ছু না, 13 বাবা তুমি ফর শিওর গ্যারান্টেড 13 বাবা। ইংরেজি সাহিত্যে শুধু পিডিও স্লাইড পড়লে গ্যারান্টি শো করে, আমি লিখে দিব তোমার 13 যদি না পাও পিডিও স্লাইড থেকে আমরা জানাই, আমি তোমাকে বিকাশে 10 টাকা পাঠিয়ে দিব ক্ষতিপূরণ হিসেবে। 13 যদি পাও তাহলে তুমি আমাকে পাঠিয়ে দিও 10 টাকা, না আমাকে একটু বাড়ায় পাঠাই। এখন পর্যন্ত তুমি মিলাই দেখো, একদম 41 থেকে মিলাও তো ভিডিও ইংলিশ সাইড থেকে তোমার আসছে কিনা, মিলে দেখো তুমি। আমি যাতে দূরে রাখছি সেফ জোনে থাকার জন্য। হ্যাঁ, কারণ আমি জানি ইংরেজি সাহিত্য আমরা যতটুকু ইলাবোরেটলি পড়াই, এত ইলাবোরেটলি কোথাও পড়ায় না। টার্গেট এই 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 গ্রুপের মধ্যে তাই তুমি টার্গেট থাকবে 56 থেকে 63, তাই তো? এখানে দেখো আমার যে হিসাবটা, এটার মধ্যে একজন আর্টসে পড়ছে, ও বাংলা সাহিত্যে টার্গেট রাখতে পারে তোমার 8 থেকে 9, তাই না, বা 10, ওর বিজ্ঞানের টার্গেট আবার কমে যাবে। তার মানে এখানে এটা একদম ভাই ইয়া না, মানে একদম কোরআন হাদিসের মতো না, একদম ফিক্স এরকম না, এটা একটা আইডিয়া জাস্ট, এটা একটা অনুমান। একজনে তোমার বাংলা ব্যাকরণ খুবই ভালো, তাহলে এখানেও টার্গেট থাকবে 12 থেকে 13। ইংলিশে আমার একটু খারাপ, ইংলিশে আমারও টার্গেট থাকবে 10। মানে এই জিনিসটা অ্যাপ্রক্সিমেট, এটাকে তুমি একদম লিটারাল নেওয়ার কোনো দরকার নাই, এই রেঞ্জটার জন্য বড়। এই গ্রুপটা থেকে বলছে 56 থেকে 63, এটা রেঞ্জ। হ্যাঁ, কারো 56, কারো 58, কারো 63, কারো 66, এরকম হইতে পারে, এটা টার্গেট। এখন আসো আমাদের ভূগোল, এই গ্রুপ থেকে টার্গেট 6 থেকে 7, কারণ এগুলো প্রশ্ন একদম চেঞ্জ করে না। নৈতিকতা এইটা আমরা পিডিও থেকে তোমাদেরকে আমাদের যে লেকচার বুকের মধ্যে কিছু অতিরিক্ত কিছু জিনিসপত্র দিয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে, অতিরিক্ত ব্যাপারগুলো ওগুলো যদি ঠিকঠাক মতো যদি পড়ে যাও, এটা সবচেয়ে ছোট টপিক। এটা অনেকে বলে যে সুশাসন থেকে, মূল্যবোধ থেকে সবকিছু সঠিক মনে হয়, এরকম 1 থেকে 2টা প্রশ্ন থাকতে পারে যে সবই সঠিক মনে হবে, কিন্তু স্ট্রাকচার্ড। এই দেখো এইটা প্রস্তুতি নিতে, এটা কালকে আমি কভার করবো, যে নৈতিকতা মূল্যবোধ প্রস্তুতি নিতে সর্বোচ্চ 3 থেকে 4 দিন লাগবে ভালো প্রস্তুতি নিতে, কালকে কভার করবো। এটা 15 নম্বর দেওয়াতে সুবিধা হয়েছে এখানের মধ্যে। তুমি এখানে 9 থেকে 10 থাকবে তোমার টার্গেট, তাহলে ভূগোল আর নৈতিকতার টার্গেট থাকবে 15 থেকে 17 তোমার। আসলে গণিতে যারা ভালো, যাদের স্ট্রং জোন যারা, টার্গেট থাকবে 16 থেকে 17, 16 থেকে 17।
আমি অ্যাভারেজ করলাম, ধরলাম 12 থেকে 13 ধরলাম। তোমার টার্গেট থাকে 16 থেকে 17, যারা গণিতে ভালো। মেন্টালে একেবারে স্ট্রাকচার প্রশ্ন আসে। হ্যাঁ, তোমার ঘড়ির অঙ্ক, তারপর তোমার এখানে যান্ত্রিক দক্ষতার অঙ্ক, রিলেশনশিপের অঙ্ক, অবস্থানের অঙ্ক, দশমিকের গুণভাগের অঙ্ক, একদম স্ট্রাকচার প্রশ্ন। হ্যাঁ, 47 আমাদের মেন্টাল অ্যাবিলিটি থেকে বেশিরভাগই কমন আসছে, এর আগে বিশেষ আরও বেশি কমন আসছে। 47 প্রশ্ন যেহেতু ঝামেলা ছিল খুবই। হ্যাঁ, 8 মার্কও কম হচ্ছে সেই জন্য। তাহলে মেন্টাল অ্যাবিলিটি এটা 15 নাম্বার, এখানের মধ্যে 10 থেকে 11 এখানের মধ্যে টার্গেট করা সহজ। তাহলে এখান থেকে তোমার 22 থেকে 23 থাকবে তোমার টার্গেট। কারো কারোর জন্য গণিত মানসিক দক্ষতা 35-এ টার্গেট রাখা উচিত তোমার, কারো কারোর ক্ষেত্রে 28 থেকে 30 টার্গেট রাখা উচিত। এখন এই যে নাম্বারটা বললাম, এটার মধ্যে আমি জিকে নিয়ে বলি নাই। জিকে টার্গেটটা এটা ইন্ডিভিজুয়ালাইজড। বাংলাদেশ বিষয় বলতে আমি ধরলাম 13 থেকে 14, যেন অনেকদিন ধরে পড়তেছো, তোমার টার্গেটটা একটু বড়, তোমার হয়তো তোমার 16 থেকে 18। আন্তর্জাতিকে 10 থেকে 12 থাকবে টার্গেট। অনেকদিন ধরে যারা পড়তেছো ওদের হয়তো টার্গেটটা একটু বড়। হ্যাঁ, এইবার তুমি একটু কাগজ কলম নিয়ে বসো, কাগজ কলম নিয়ে বসে তুমি তোমার মতো আগে, এটাকে বলা হয় আগে মনের ভিতরে দূর করো। যারা সায়েন্স ফ্যাকাল্টিতে, যারা সায়েন্সের লোকজন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বায়োলজিক্যাল সায়েন্স, হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স, তুমি চোখ দাও যে বিজ্ঞানে তোমার জন্য 15, আইসিটি 15, ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে 35, হ্যাঁ, জিওগ্রাফি এটা হচ্ছে 10, হ্যাঁ, আর মোরালিটি হচ্ছে 15। কত হয় দেখো তো এখানের মধ্যে, 15 15 30, 65, 75, 90। এই 90 দেখো তো কি অবস্থা হয় তোমার। এই 90 কত তুলতে পারো তুমি? বিজ্ঞানে তুমি কত ভালো তুলতে পারো? 11 12 তুলতে পারো তুমি, আইসিটিতে 12 13 তুমি তুলতে পারো, ম্যাথ মেটাল 35 তুমি কত তুলতে পারো দেখো, 25 তুলতে পারা উচিত তোমার। হ্যাঁ, ভূগোল কত তুলতে পারবা, নৈতিকতা কত তুলতে পারবা, এই 90 তুমি দেখো। আগে আগে তুমি বিশ্বাস করতে হবে এটা পসিবল। যারা আর্টসের, তুমি চিন্তা করো যে তুমি হচ্ছে তোমার পক্ষে বাংলা ব্যাকরণ, হুম, বাংলা ব্যাকরণ কত তোলা পসিবল তোমার জন্য? ধরো তুমি 10 থেকে 12, হ্যাঁ, বাংলা লিটারেচার কত তোলা পসিবল দেখো, ইংলিশ গ্রামার কত তোলা পসিবল দেখো। ইংলিশ গ্রামার তো তোমার চেঞ্জ করার কিছু নাই, চেঞ্জ করতে কিছু নাই। হ্যাঁ, ইংলিশ লিটারেচার কত তোলা পসিবল, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কত পসিবল, ইন্টারন্যাশনাল কত তোলা পসিবল, নৈতিকতা মূল্যবোধ কত তোলা পসিবল, জিওগ্রাফি কত তোলা পসিবল, তুমি দেখো কত তোলা পসিবল। এরপরে দেখো তুমি নিজে কনভিন্স কিনা। অথবা টার্গেট করো যে আমি 50 বিসিএস এ, যারা মনে করতো যার কিচ্ছু পড়া হয় নাই, তুমি টার্গেট করো 50 বিসিএস এ আমি এই গ্রুপে অন্তত একটা সুপার ডুপার একটা ভালো রেজাল্ট করতে হবে, অন্তত এই গ্রুপটা আমি টার্গেট করি, তাহলে ফর শিওর আমার 51 হয়ে যাবে। তাহলে প্রত্যেকেই এখানে তুমি তোমার স্ট্রং জোন উইক জোন অনুযায়ী তুমি দেখো আগে এটা পসিবল কিনা। তোমার পক্ষে বাংলা ব্যাকরণ কত তাহলে পসিবল, লিটারেচার কত তাহলে পসিবল, ইংলিশ কত তাহলে পসিবল, তুমি আগে টার্গেট করো এটা। এখন আমি তো এখানে প্রেজেন্টেশন হিসেবে সবার জন্য একটা ইউজ করে দিছি, সবার জন্য তো সেম জিনিস খাটবে না এখানের মধ্যে। হ্যাঁ, আমি অনেকেই বলতে পারবো যে তারা বিজ্ঞানের কিছু না পড়লো তারা পাবে। হ্যাঁ, বিশেষ করে যারা টিউশনই করছে, হাই স্কুলে প্রবলেম পড়াইছে, ইন্টারমিডিয়েট প্রবলেম পড়াইছে, ওরা এখানে অনেক সাবজেক্টে তোমার অনেক ভালো স্কোর করা পসিবল ওদের জন্য। তাহলে কোন জায়গায় ওদেরকে ইয়ে করতে হবে, তোমার পরীক্ষায় ক্র্যাক করতে হবে। সে যা যা পারে, যা যা পারে ওখানে যদি থাকে তাহলে ক্র্যাক করা পসিবল। আন্দাজে যদি দেখানো রিস্ক যদি না দেয়, সে যা যা পারে, হয়তো 130টা পারছে সে, হয়তো 125টা সে পারছে, হ্যাঁ, হয়তো 110টা সে পারছে, যা যা পারে ওইটা যদি সে ঠিকমতো দাগায়, আন্দাজে দেখানো রিস্ক যদি না নেয়, তাহলে খুবই পসিবল। আমরা পিটিওতে আগে আমরা এরকম হয়েছে যে 30 দিনের ব্যাচ চালু করছে, এখান থেকে বাস করছে 30 ডেজ। হ্যাঁ, 30 দিনের ব্যাচ খুলছি আমরা। একবার আমরা একটা সিপিআর ব্যাচ খুলছি, সিপিআর মানে কার্ডিও পালমোনারি রিসার্চিটেশন বলে এটাকে। হ্যাঁ, সিপিআর ওই যে বুকে চাপ দিয়ে যে তোমার মানে ধর মরে গেছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে ওর। হ্যাঁ, তো একটা সিপিআর ব্যাচ খুলছিলাম আমরা একবার, সেখান থেকে অনেকে বাস করছে। তাহলে ওদের আমি কি করছি, মাইন্ডসেটটা চেঞ্জ করছি। বলছে যে তোমরা ভাবছো তোমার সম্ভব না, তাই সম্ভব না, ঠিক আছে 1 মাস চেষ্টা করতে দোষ কোথায়, চেষ্টা করি 1 মাস। সিপিআর ব্যাচ থেকে আমাদের ক্যাডার হয়েছে 42 বিসিএস এর সময়, সর্বশেষ 48 স্পেশাল হলো, সেখানে একটা প্রমাণ যে 48 এত দ্রুত সব কিছু হয়ে গেছে। ডেলি আমার 3টা করে ক্লাস নেওয়া লাগছে, আমাদের লাইভ ক্লাস। হ্যাঁ, সেটার মধ্যেও কিন্তু যারা ভাবছিল হবেই না একদমই, জাস্ট ওদের মাইন্ডসেটটা ঠিকঠাক রাখার কারণে অনেক ক্যাডার হয়েছে। মাইন্ডসেট ঠিক না থাকলে ক্যাডার হতো না, তারা হয়ে গেছে জাস্ট ফর মাইন্ডসেট। এখন তোমাদের করণীয় কি? করণীয় হচ্ছে তুমি চিন্তা করো তুমি তোমার ডেথ বেডে আসো এখন। তার ডেথ বেডে থাকা একটা মানুষ, সে দুনিয়াদারির কোনো কিছু নিয়ে তার কোনো চিন্তা থাকবে না। তার চিন্তাটা কি এখন, সে মারা যাবে, তার সম্পদ ঠিকমতো বন্টন হইতেছে কিনা, তার সন্তান ওরা কে কি পাবে না পাবে, শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো। তাহলে তোমার ডেথ বেডে থাকে তুমি নিশ্চয়ই দাওয়াত খেতে যাবে না, তুমি নিশ্চয়ই ঘোরাঘুরি করতে যাবে না। তাহলে তোমার সাথে এখন সম্পর্ক হবে তোমার রিডিং টেবিলের। তোমার রিডিং টেবিল কখনো তোমাকে প্রতারণা করবে না, কখনো ধোকা দিবে না, ওর সাথে তোমার প্রেম হবে। প্রেমটা তুমি মেহরাব শাওনের মতো করবা। ধরো শেখ হাসিনা যে বলছে যে এই গোল্ড আমার, শাওন বলতেছে না এটা এআই,
স্যালুট মেহরা আফরোজ শাওনকে, দেখো সে আওয়ামী লীগকে কি পরিমাণ সে ভালোবাসে, এরকম ভালোবাসতে হবে তোমার তোমার রিডিং টেবিলকে, মেহরা আফরোজ শাওনের মতো। শেখ হাসিনা বলতেছে আমার গোল্ড এরা কেন নিছে, আমার গোল্ড এরা আমার অনুমতি ছাড়া। শেখ হাসিনা নিজে বলছে এটা আমার গোল্ড, শাওন বলতেছে না এটা আপনার গোল্ড না, এটা এআই দিয়ে বানাইছে। এটা ওই ওরকম কনফিডেন্স তোমার থাকতে হবে। পড়ার টেবিলকে তুমি ওরকম ভাবে ভালোবাসতে হবে তোমাকে, প্রতারণা তোমাকে করবে না সে, কখনো ধোকা দিবে না তোমাকে পড়ার টেবিল। তো কল্পনা করো তুমি ডেথ বেডে আসো এখন, তুমি অনার্স ফাইনাল পরীক্ষার সময় যেভাবে পড়ছিলা, এমবিবিএস ফাইনাল প্রফের জন্য যেরকম পড়ছিলা, এফসিপিএস এর জন্য যেরকম পড়ছিলা, রেসিডেন্সির জন্য যেরকম পড়ছিলা, ঠিক ওই জায়গায় ফিরে যাও। এসএসসি পরীক্ষা যেরকম পড়ছিলা তুমি ফাইনাল পরীক্ষার সময়, ঠিক ওখানে ফিরে যাও। ভর্তি পরীক্ষার সময় যেভাবে পড়ছিলা ওখানে ফিরে যাও তুমি। আমরা বড় হইতে হইতে ভোতা হয়ে গেছি, বুঝছো, কারণ আমাদের ইমোশনাল এখন ফিয়ার অনেক কিছুই আমাদের ভোতা করে দিয়েছে আমাদেরকে। ছোটবেলা আমাদের মধ্যে কিন্তু তখন আমরা অনেক কম্পিটিটিভ আরো বেশি ছিলাম তখন, তাই না? এখন ভোতা হয়ে গেছে এখন, কারণ আমাদের ইগো বেড়ে গেছে এখন। এখন আমাদের পরাজয়ের একটা ভয় কাজ করে, ইগো বেড়ে গেল আমাদের, এখন ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। ছোটবেলায় কিন্তু আমরা আরো অনেক বেশি কম্পিটিটিভ ছিলাম, মনে হয় আরো চেষ্টা করে দেখি, হ্যাঁ অনেক কম্পিটিটিভ ছিলাম, বড় হওয়ার পর ভোতা হয়ে গেছে টাইপের একটু। এখন আমার দায়িত্ব হলো তোমাদের ওই জিনিসটা ফিরে নিয়ে আসা। আমার এই ওয়েবিনার করে আজকে কতজন লাইভে আমার সাথে জয়েন করছে? 294 জন। 5 জনও যদি উপকার হয়, 5 জন যে আমাকে মেসেজ দেয় জারফিন ভাই আপনার মাইন্ডসেট ট্রেনিংটা করে আমার আসলে উপকার হয়েছিল, আমি আশা করে থাকবো 50 BCS এর পরে তোমরা আমাকে মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে যে ভাই আমি আসলে ছেড়ে দিয়েছিলাম, তো আপনার মাইন্ডসেট ট্রেনিংটা করার পর আমার চেঞ্জ হয়েছে। আজকে যেরকম আমাকে একজন মেসেজ দিচ্ছে যে ভাই আপনার মাইন্ডসেট ট্রেনিংটা করে আমার বেশি লাভ হয়েছে। 48 অনেক স্টুডেন্ট বলছে ভাই আপনার মাইন্ডসেট ট্রেনিংটা করে আমার বেশি লাভ হয়েছে। আমি ভাবছিলাম পারবো না, পরে আপনি যখন বলছেন আগে চেষ্টা করো একবার, কি আর হবে। হ্যাঁ, আমি আমার নিজের লাইফে আমি যেটা ফলো করি, আমি খুব হার্ড টু রিচ এরিয়া থেকে আসছি। তোমাদের অনেকের মধ্যে প্রিভিলেজ না, লাইফে অনেক প্রিভিলেজ পাই নাই, অনেক সুযোগ সুবিধা পাই নাই, অনেক যদ্দূরে আসছি আমি আমার গল্পগুলো শেয়ার করতে চাই শুধু। আমি বলে আমি কখনো হাল ছাড়বো না কখনো। পিটিও যখন শুরু করি আমরা 2020-এ, তখন আমি এক বড়বার কাছে গেছিলাম, ভাই কিছু টাকা দেন, আমরা ফেসবুকে অ্যাড দিব, আমার তো কার্ড টার্ড নেই। উনি বলছে তুই এগুলো কি করছ এগুলো, তুই আমি তোর এমনি টাকা দিব কিন্তু এগুলো করিস না, এগুলো অনলাইনে এগুলো করিস না, এগুলো এগুলো হবে না, এগুলো কি বলেছে অনলাইনে। আমাদের একজন স্যার বলছে অনলাইনে ভিডিও কলে কেমনে পড়াশোনা, ভিডিও কলে তো মানুষ খারাপ খারাপ কাজ করে, এগুলো ভিডিও কলে কি। এটা সত্যি সত্যি আমাদের, আমি খুব রেসপেক্টেড একজন স্যার বলছে আমাদের, উনি এখন অনলাইনে আসছে। উনি কোভিডের সময় বলছে যে অনলাইনে ভিডিও কলে কি নাকি পড়াশোনা হয় নাকি এখানে মধ্যে। তো স্যারকে অনেকে চিনবেন, খুব পপুলার স্যার, আমি ওনাকে রেসপেক্ট করি। স্যার হয়তো ভুল বুঝাবুঝি হয়েছে হয়তো কিছুটা, পরে স্যার অনলাইন ভার্সনে রেডি করার সময় আমি স্যারের কাছে যাই, স্যারকে বুদ্ধি পরামর্শ দিয়ে আসি, স্যার এমনি এমনি করেন, এভাবে করেন। স্যার কট্টর বিরোধী ছিল অনলাইন পড়াশোনার, স্যার বলছে এটা পসিবল নাকি এটা, কোভিডের সময় তখন অনেক স্যাররা এগুলো বলতো। তো ভিডিও করার সময় তখন ওরকম সাপোর্ট তো আসলে কার কাছ থেকে পাই নাই, বলছে এগুলো সম্ভবই না এগুলো। ইনভেস্টরদের কাছে গেছি, কিছু টাকা বসে দেন, আমরা বিজ্ঞাপন দিব, একটা অফিস নিবো, আমার কাছে কোনো টাকা নেই, কেউ বিশ্বাস করে নাই, বলছে এগুলো কি বলে, এগুলো সম্ভব না, তুমি এখানে নিশ্চিত হবে না। তোমার যে শোয়েবকে যে দেখো, তখন আমি এবং শোয়েব বললাম রাফিল চলো, ডাকলাম রাফিল, আরে চলো আমরা চেষ্টা করে দেখি, টাকা নাই তো কি হয়েছে আমাদের, চেষ্টা করে দেখি না। এরকম হয়েছে যে আমরা আমাদের প্রথম ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আমি আর রাফিল আমরা নিজেরা এটা বিল্ড আপ করছি, নিজেরা ডিজাইন করছি, আমরা কিছু পারতাম না ওয়েবসাইটের। হ্যাঁ, ইউটিউব দেখে 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 এরকম হচ্ছে, একটা ছোট্ট জিনিসটা সমাধান করতে পারতেছে না, হ্যাঁ কোনোভাবে হচ্ছে না, গুগল রিসোর্স সেট আপ করতে পারতেছে না। হ্যাঁ, তো রাতে তোমার মশা কামড়াইতেছে, মশারি উপর দিয়ে দিয়ে দিছে দিয়া, তোমার হচ্ছে যে তারপর কাজ করতেছে, টেবিলের মধ্যে মশারি দিয়ে দিছি, কাজ করতেছে এখানের মধ্যে। এখন ভিডিও যখন শুরু করি তখন অনেকে বিশ্বাস করতে পারে না যে এটা সম্ভব, বিশ্বাস করতে পারে নাই। আমি বলছি আমি চেষ্টা করি দেখি কি হয়। যখন আমরা 6M ক্লাব শুরু করি, 6M ক্লাবের আগে ছিল 6 ডিজিট ক্লাব আমাদের। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা যারা 6 ডিজিট ইনকাম করতে চাই, যারা আমরা 6 ডিজিট আয় করতে চাই, কেন করতে চাই আমাকে মেল করতে হবে। তো অনেকে মেল করলো, তো মেল করার পরে আমি মেলগুলো পড়লাম একটা একটা করে। তো পরে আমি সিদ্ধান্ত নিলাম আমরা যদি 6 ডিজিট আয় করতে চাই, প্রথম যেটা করতে হবে আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, বই পড়তে হবে। তো আমি পড়াশোনা শুরু করলাম, পড়াশোনা করতে করতে একটা বই পেলাম, দ্য 5AM ক্লাব, রবিন শর্মার দ্য 5AM ক্লাব, একটা বই পেলাম রবিন শর্মার। হ্যাঁ, তো ওই বইটা আমরা পড়তেছি পড়তেছি, তো পরে আমরা দেখলাম যে ওখানে যারা পৃথিবীতে ধনী ওরা সকালে ঘুম থেকে ওঠে। আমরা অবাক হয়ে গেলাম, কি রে আমরা ধনী হতে চাই, আমরা 6 ডিজিট কামাই করতে চাই, কিন্তু আমরা ঘুম থেকে উঠি 8টা বাজে 9টা বাজে, আমরা তো গরিব থাকবো না, কে গরিব থাকবে। দেখলাম যে তোমার পৃথিবীতে যারা বড় বড় ধনী এরা সবাই ঘুম থেকে আর্লিতে উঠে যায়। আমরা বললাম হায় রে মুশকিল না, আমরা তো এত দেরিতে আমরা যদি ঘুম থেকে উঠি আমরা কেমন ধনী হবো। আমি বললাম আমরা কালকে থেকে সকাল 6টায় উঠে যাবো। সবাই বলে ভাই দেওয়া না, আপনি এটা করেন না ভাই প্লিজ, আমরা এটা পড়ছি ঠিক আছে 5AM ক্লাব বই আছে, কিন্তু সকালবেলা ভাই এটা সম্ভব না, ভাই বিকেলবেলা করেন এটা। আমি বলছি দেখো আমি যেটা বলি আমি করব, তোমরা আসলে আসলে না আসে নাই, আমি 6টা বাজে তোমরা দুজন যদি আসো, দুজন নিয়ে আমাদের মিটিং হবে। হ্যাঁ, তখন আমাদের ইয়ান মিরাও এখন তোমার গ্রামীণ ব্যাংকে জব করে, উপরে পোস্টে জব করে গ্রামীণ ব্যাংকে। তো মীরা বলছে ভাই আমি আসবো, ওর বলার সাথে সাথে আরেকটা বললো ভাই আমি আসবো। এই সকাল 6টায় আমরা পড়াশোনা শুরু করলাম। আজকে 6M ক্লাবের মধ্যে কত মেম্বার, 500 জনের উপরে 6M ক্লাবের লোকজন থাকে। প্রথম বছর ছিল 6M ক্লাব পসিবল না, 5 বছর বেশি হয়ে গেছে 6M ক্লাবের বয়স। হ্যাঁ, তাহলে যখন সব ভাববে পসিবল না, কে একজন ভাববে না পসিবল, চেষ্টা করে দেখি, দিস ইজ মাইন্ডসেট।
দিস ইজ মাইন্ডসেট। তোমাদের লাইফে প্রত্যেকে তোমাদের লাইফে এরকম অনেক ঘটনা আছে। আমি হয়তো আমার গল্পটা বললাম, তোমাদের লাইফে এরকম গল্প আছে হাল ছেড়ে না দেওয়ার গল্প, নাহলে তুমি এই পর্যন্ত আসতে পারতেন না আসলে। তোমার অনেক বন্ধু আসতে পারে নাই। তো এটা বাস্তবায়ন যদি তুমি করতে হয়, তাহলে তোমাকে স্ট্রাইক হইতে হবে। যেগুলো তোমার কন্ট্রোলে নাই ওগুলো নিয়ে ভাবিও না। এক্সাম কবে হবে, এক্সাম পিছাবে কিনা, ফেব্রুয়ারিতে ইলেকশন, দেশের মধ্যে কোনো গ্যাঞ্জাম লাগবে কিনা, এর মধ্যে শেষ করতে পারবো কিনা, এলে কোনো কিছু তোমার কন্ট্রোলে নাই, ভাববা না। তুমি শুধু নেক্সট 60 days তুমি পড়াশোনা করবা, তোমার স্কিল বিষয়ে সময় দিবা, রুটিনটা ঠিকঠাক রাখবা, ফোকাসটা বাড়াবা শুধু। এই নেক্সট 60 days তোমার কাজ হলো এটাই। আর ফোকাস নিয়ে আমি আমার পরশু দিনের একটা লাইভ আছে ফেসবুকে পাবো আমাদের। পরশু দিনে আমি কথা বলছি এই টপিকটা, অনেক কথা বলছি, সেই ভিডিওটা একটু দেখে ফেলিও। হ্যাঁ, তোমার কাজ হলো শুধুমাত্র যেটা কন্ট্রোলেবল ওদিকে ফোকাস করা। হ্যাঁ, যারা উইনার তারা শুধু এটা এখানে ফোকাস করে, যেটা পারবে না, যেটা ওর কন্ট্রোলের বাইরে, ওইদিকে ফোকাস করে না ওরা কখনো। হ্যাঁ, আর এখানে আমি তোমাকে বলবো ডোন্ট অবসেস ওভার দ্য 5% বলবো, বা 10%, বা 20%। 20% জিনিস তুমি হয়তো ওটা তোমার, তুমি এখন হয়তো তুমি বুঝতেছো না এটা নিয়ে, এটা নিয়ে ভিন্ন ভিন্ন উত্তর, এটা নিয়ে এক এক বইতে এক এক রকম কথা বলছো, এগুলো দিয়েও তুমি ইয়ে করো না, মনোযোগ দিও না। যেগুলো একদম ফিক্সড জিনিসপত্র, সার্টেন একবারে, ওই যে গবেষণা করো না এখন ভাই, লাইভ ইয়ে তোমার হচ্ছে যে লাইভ এমসিকিউর মধ্যে এরকম লিখছে, বেসিক বইতে ওরকম লিখছে, আলালের বইয়ের মধ্যে ওরকম লিখছে, হ্যাঁ পিটিওর ওয়েবসাইটে এরকম লিখছে। এখানে ভাই এগুলো নিয়ে গবেষণা করার টাইম নেই এখানে, বুঝতে পারছো? এখন এটা নিয়ে ভাই অমুকে বইতে এরকম লিখলো কেন আনসার, এগুলো গবেষণা করার টাইম নেই। যেগুলো নিয়ে কোনো বিতর্ক নেই এখন। এরকম কিছু পড়া থাকবে, এরকম থাকবে, আমরা জানি, সবাই সবাই জানে কিছু থাকবে এখানে, জিকে বা আদার সাবজেক্টের মধ্যে অ্যাবসলিউট 100% বলে কিছু নাই এখানের মধ্যে। কিছু জিনিস নিয়ে থাকবে এরকম বিতর্ক থাকবে এখানে, এটা নর্মাল। হ্যাঁ, ওগুলোতে ফোকাস করবা না, যেগুলো ফিক্সড টপিক, যেগুলো কোনো বিতর্ক নাই, সেগুলোতে মনোযোগ দিবা। আর এটা নিয়ে আমি অসংখ্য বার বলছি যে ফোকাস বাড়াই তোমাকে করতে হবে, ফোকাস বাড়াইতে হবে। তো এখানে অনেকে অনেক রকম টেকনিক ফলো করতে পারো। পমোদোরো টেকনিকের কথা আগেও অসংখ্যবার বলছি। কী করতে হবে, পড়াটা ঠিক করতে হবে। কী পড়বো আমি, 25 মিনিট পড়বো টানা, এই সময় অন্য কোনো কিছু করবো না। আর মেহরবানি করে আগামী 2 মাস ফেসবুক আনইনস্টল, মেসেঞ্জার আনইনস্টল, তারপর তোমার হোয়াটসঅ্যাপ আনইনস্টল। পিডিওর কোনো কোর্সে ভর্তি থাকলে টেলিগ্রামটা রাখবা, আর জুম অ্যাপটা রাখবা। পিডিও কোনো কোর্সে ভর্তি থাকলে টেলিগ্রামে ঢুকে দেখবা কী কী কাজ কাম কী হচ্ছে, আর জুমে ঢুকে ক্লাস করবা। আর কোনো অ্যাপ থাকবে না, ফেসবুক অ্যাপ থাকবে না, মেসেঞ্জার থাকবে না, হোয়াটসঅ্যাপ থাকবে না, আরও কী কী থাকবে এগুলো কোনো কিছু থাকবে না, শুধু টেলিগ্রামে থাকবে নোটিস দেখার জন্য, আর এমসিকিউ সেকশনটা ফলো করার জন্য। জুম অ্যাপ থাকবে, জুম অ্যাপ দিয়ে তুমি ক্লাস করার জন্য। সব আনইনস্টল থাকবে এগুলো, সব আনইনস্টল এগুলো, এগুলো কিছু থাকবে না তোমার ফোনে, সব নোটিফিকেশন অফ থাকবে তোমার। ওকে, আর ভালো হয় ল্যাপটপে পড়াশোনা করলে খুব ভালো হয়। একটা ল্যাপটপ পড়াশোনা করলে তবে তোমার মনোযোগ এক জায়গায় থাকবে। মোবাইলে থাকলে তুমি ডিস্ট্রাক্ট হয়ে যাবে। মেহরবানি করে আগামী 2 মাস কোনো রকম কোনো ফেসবুক ইনস্টাগ্রাম এলো কোনো কিছু থাকবে না, সব বাদ, শুধু পড়াশোনা হবে তোমার। তাহলে কীভাবে, তুমি আগে সেট করো তুমি কী কী পড়বা। 25 মিনিট টানা পড়বা, এর 5 মিনিটের ব্রেক। এর মধ্যে মনে অনেক কিছু আসবে, অনেক শয়তানি আসবে, অনেক কিছু মনে হবে, এটা তুমি ওই সময় করবা না, শুধু পড়বা ওই সময়। 5 মিনিট ব্রেক। ও ব্রেকের সময় তুমি তখন যা চিন্তা আসছিল মনের মধ্যে, সেই চিন্তা এখন তখন এগুলো বাস্তবায়ন করে তুমি। আবার 25 মিনিট টানা পড়া, 5 মিনিট ব্রেক। হ্যাঁ, এভাবে মানে 25 মিনিট ফোকাস, 5 মিনিট ব্রেক, এই 30 মিনিটে একটা একটা বোমোদারো হয়। এবং 1 2 3 4 চারটা বোমোদারো হলে এখন তুমি একটা রেস্ট নাও, একটা 25 মিনিট 30 মিনিট রেস্ট নাও। হ্যাঁ, এটা একটা প্রুভেন টেকনিক, এটা ফলো করতে পারো। এগুলো নিয়ে আমি অসংখ্যবার আমার যে ভিডিও যারা দেখো তারা জানো আমি এই টেকনিক তোমার ফলো করতে বলি। আর একটা ফিক্সড প্লেসে পড়বা, নো ফোন, নো ডিস্ট্রাকশন, ল্যাপটপে পড়া দরকার হলে। আর এখন যেহেতু অনলাইনে পড়াশোনার যুগ চলে আসছে, সেহেতু তুমি তোমার ফোনে জাস্ট যে অ্যাপগুলো লাগে পড়াশোনার জন্য সেই অ্যাপগুলো নিয়ে থাকো তুমি। জুম অ্যাপ লাগবে তোমার মিটিং করার জন্য, টেলিগ্রাম লাগবে আমাদের গ্রুপে ইয়ে করার জন্য, অন্য কোনো কিছু না। হ্যাঁ, শুধু পড়াশোনা করো, মনোটাস্কিং, একটা কাজই করবা এখানে, একটা কাজই করবা, অন্য কোনো কাজ করার এখন দরকার নেই। আর এক্সাম সাইকোলজি এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি মনে করো তুমি পারবা না, তুমি পারবা না। যদি মনে করো পারবা না, তাহলে পারবা না। আর যদি মনে করো পারবো, সম্ভব, চেষ্টা করে দেখি আমি কি হবে, সেটা পরে দেখা যাবে। চেষ্টা করতে দোষ কি আমার, আমার ডিগ্রিটি নিয়ে আমি বাঁচবো, চেষ্টা তো করছিলাম একবার, অ্যাটলিস্ট চেষ্টা করছিলাম আমি, এখানে সর্বোচ্চটা দিয়েছিলাম আমি। এরপর না হইলেও কিছু আসে যায় না, এর ফাইটার। এটা যদি চিন্তা করো তুমি, তোমার ব্রেইন খুব পজিটিভলি মোটিভেটেড হবে সে। হ্যাঁ, এগুলো কোনো কিছু বানানো থিওরি না, এগুলো কোনো কিছু বানানো না, এগুলো এগুলো সব প্রমাণিত। হ্যাঁ, নাহলে পরে তোমরা আমার মোটিভেশনাল স্পিকার বানিয়ে দিবা, বলবো যে মোটিভেশনাল স্পিকার শামসুল আরিফিন বলেছেন, এগুলো আমি কিছুই বলি না এখানে, এগুলো কোনো কিছুই আমার নিজে বানানো না। এগুলো সবগুলো ওনারা খুব ফেমাস সায়েন্টিস্ট, ওনারা সব, ওনারা সাইকোলজিস্ট, সোশ্যাল সায়েন্টিস্ট, এখানে ওনারা অনেক রকম থিওরি দিচ্ছে। সো আমি ওনার থিওরিগুলো বলতেছি এখানে, এখানে আমার বানোয়াট কোনো কথা না, কারণ আমি মোটিভেশনাল স্পিকার হতে চাই না। মোটিভেশন জিনিসটাকে হেট করি খুবই, মোটিভেশনের কোনো কাম হয় না, এই শুনতে ভালো লাগে, এগুলো কোনো কাম হয় না এগুলো। তো তুমি নিজেকে ভিজুয়ালাইজ করো যে আমার এক্সাম হলে আমি আসছি, পসিবল আমার পক্ষে, আমি এখন কোলাবরেট করতেছি। হ্যাঁ,
সঠিক উত্তরটা আমি দিচ্ছি। ভিজুয়ালাইজ করো নিজের মধ্যে, সম্ভব। ভিজুয়ালাইজ করো, দেখো নিজের মধ্যে তোমার এই ভিজুয়ালাইজেশনের বলে তোমার মধ্যে খুব স্ট্রেংথ আসে কিনা দেখো। আসবে, এগুলো প্রমাণিত। পরশু দিনের ওয়েবিনারে এগুলো নিয়ে বলছি বিস্তারিত। তোমার কাম হবে তাহলে তোমার, দেখো মোটিভেশনে কেন কাম হয় না জানো? যে মোটিভেশন মানুষের কাজ কেন হয় না, কারণ মোটিভেশন ডিপেন্ড করে মাইন্ড, আমাদের মুডের উপরে। মুড যখন ভালো থাকে মোটিভেশন ভালো লাগে, তখন মন খারাপ মোটিভেশন দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য সায়েন্টিস্টরা বলছে যে হ্যাবিট ফরমেশন করতে হবে। মন ভালো থাকুক আর খারাপ থাকুক, পার টেবিলে বসবো, 40 মিনিট 50 মিনিট পড়বো, তারপরে উঠবো, উঠে নিজেকে একটু রিওয়ার্ড দিলাম, একটা চা খাইলাম, একটা গান শুনলাম, একটু হাঁটে হেঁটে আসলাম। হ্যাঁ, হ্যাবিট বানিয়ে ফেলতে হবে। এখন দেখো, আমি পিডিওর জন্য কাজ করতেছি, এখানে দুবাইতে আমার ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, বইয়ের কাজ করি, তোমাদের এখানে ওয়েবিনার নেই, সেশন বানাইতে হয়, এত কিছু। এখন একটা বইয়ের লিখিত প্রুফ দেখতেছি, এত কাজ। এখন আমার ধরো কোনো কারণে মন খারাপ করি, এখন আমি মন খারাপ করে বসে থাকলে লাভ হবে? আমার প্রতিষ্ঠান চলবে? চলবে না। আমাকে হ্যাবিট লুপ থিওরিতে যাইতে হয়। আমার খুব মন খারাপ থাকলে আমাকে বসে যাইতে হবে, বসতে হবে আমার। হ্যাঁ, বসে আমার কাজটা আমাকে করতে হবে। বাংলাতে বেশি বলে 400 পেজের একটা বই, এর এত বড় বইয়ের এটা এখন আমাকে প্রুফিং করতে হচ্ছে এখন। আমার মন খারাপ, আমি যদি কাজ না করি হবে? তাহলে মন খারাপের উপরে তোমার কন্ট্রোল দিবা না, তুমি তোমার হ্যাবিট ফর্ম করে ফেলতে হবে। তোমার কিচ্ছু করার নাই, তুমি রুটিন বানাবা, পোর্টেবলে বসলা, পড়লা, নিজেকে রিওয়ার্ড করো। মন খারাপ থাকলেও সেম জিনিসটা ফলো করো, যখন হ্যাবিট হয়ে যাবে তখন তোমার মন ভালো খারাপের উপরে কোনো কিছু আসা যায় না। কিন্তু মোটিভেশন লাগলে তখন তোমার মুড ভালো থাকলে মোটিভেশন কাজ করে, মুড খারাপ থাকলে কাজ করে না। এই জন্য হ্যাবিট বানিয়ে ফেলতে হবে তোমাকে। তো টাইম প্রপারলি করার জন্য এটা নিয়ে অসংখ্যবার কথা বলছি, বসুদিনে বলছি। তুমি এখন শুধু সেই কাজগুলো করবা যেগুলো ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট। কোনটা? তোমার পড়াশোনার এবারে কোনো কিছু ইম্পর্টেন্ট না, আর্জেন্টও না, শুধু এটাই করবা তোমার। বাকি যত কাজ আছে যেটা খুব করাটা নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট, এগুলো ডেলিগেট করবো, অন্য কারো হাতে করাবা। যেটা ইম্পর্টেন্ট আর্জেন্ট না এটা করবাই না, ডিলেট। আর যেটা করাটা ইম্পর্টেন্ট কিন্তু এখন না করলেও চলবে, এটা পরে পরে কখনো এক সময় করবা। এটা ইম্পর্টেন্ট, করাটা লাগবে কিন্তু এখন তোমার আর্জেন্ট না, এটা পরে করলে চলবে, পরে করো। ডিসেম্বর মাসে যদি তোমার কারো বিয়ে থাকে তুমি বিয়েটা পরে করতে পারো, সমস্যা নেই। বিয়ে করা ইম্পর্টেন্ট জীবনে, বাট আর্জেন্ট না। মার্চ মাসে করতে পারো, সমস্যা নেই। ফেব্রুয়ারি মাসে করতে পারবো। এরকম অ্যাক্টিভিটি যেগুলো আছে এটা পরে করো। হ্যাঁ, ইম্পর্টেন্ট বিয়ে করা, এখন এখন আর্জেন্ট না। বিয়ে না করলে মরে যাবে না তুমি, একটু কয়েকদিন পরে করো। হ্যাঁ, কয়েকদিন পরে করলে কিছু হবে না। বাসার কাজটা যেগুলো আছে ডেলিগেট করো, হেল্পিং হ্যান্ড রাখো, ডেলিগেট করো, অন্য কারো তো করো। তুমি এখন পরের টেবিলে থাকবা। আজ এরকম এখন মেহমানকে খুশি করা, সামাজিক কাজ করা, দাওয়াতে যাওয়া, হ্যাঁ, মেহমানের জন্য তোমার হচ্ছে এক বল রান্না করা, এগুলো ডিলিট করে দেবো এখন, বাদ। এগুলো কোনো প্রয়োজন নেই এগুলো এখন। মেয়েদের জন্য বলতেছি, তোমাদের এখন মেহমানকে সার্ভ করা, এত তো রান্না করা, ডিলেট। প্রয়োজনে এখন বুয়ার হাতে ইয়ে খাও, ও যে তোমার যে বাটি খাওয়া আছে না, বাটি খাও। রান্না বান্না কমাও এখন একটু, বা একসাথে অনেক রান্না করে রাখো, ফ্রিজে রাখো, একটু গরম করে করে খাও, বা বুয়ার হাতে খাও। 2 মাস বুয়ার হাতে খানা খেলে কিছু হবে না। এখানে যারা ডক্টর তারা আমার সাথে একমত হবে। ডাক্তাররা যখন এসিবির জন্য প্রস্তুতি নেই তখন অনেক খুব সংসারী মেয়েও তোমার হচ্ছে বুয়ার হাতে তোমার হচ্ছে খানা খাচ্ছে, বাটি নিয়ে খাচ্ছে। কারণ ও রান্না করতে গেলে যে এই পরিমাণ টাইম যাবে, ওইভাবে করে ডাক্তার রেসিপি পাস করতে পারবে না। অনেকেই কাজটা করে। তো এটা এটা করতে পারো তুমি। তুমি 2 মাস তুমি তুমি বউয়ের হাতে খাও, বাটি খাও। এটা করলে তোমার অনেক বেশি লস হয়ে যাবে না। ম্যানেজ করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার ঘর সংসার আছে, আমার বাসা কাজ আছে, এইটাকে ম্যানেজ করে আমি কিভাবে পড়াশোনা করতে পারি, এই চিন্তাটা করো তুমি। বাট যদি নিজেকে ব্লেম দাও, আমার সংসার কাজ এত বেশি কেমনে পড়বো, তোমারও সমাধানটা কে করে দিবে না। আমার এখন একটা চাকরি করতেছি, এখন এর বাইরে আমি কিভাবে টাইম ম্যানেজ করে পড়তে পারি সেই চিন্তাটা আমাকে করতে হবে। আমি 1 মাস আগে ছুটি নিয়ে ফেলবো, 1 মাস আগে ছুটি নিয়ে ফেলবো। আমি সকাল ঘুম থেকে 2-3 ঘন্টা পড়বো, অফিস থেকে আসা পড়ার টেবিল বসে যাবো, শুক্র শনিবার ভালো করে পড়বো। যদি সম্ভব হয় 2 মাসের ছুটি নিয়ে ফেলবো। তোমাকেই ওই ম্যানেজটা বের করতে হবে, তোমার ওই ম্যানেজমেন্টটা তোমাকে করতে হবে। কেউ আসে তোমার সমস্যা সলিউশন করে দিয়ে দিয়ে যাবে না। ক্লিয়ার? নিজেকে চিন্তা করো যে আমার এখন এই সমস্যা আছে, এটাকে সলভ করে আমি কেমনে পড়তে পারি। সো নিজেকে প্রোডাক্টিভ প্রশ্ন করো, ব্যাড প্রশ্ন করলে হবে না, তোমাকে ভুল প্রশ্ন করলে হবে না যে আমার এত কাজ ফেলায় কেমনে পড়বো না। চিন্তা করতে হবে যে আমার এত কাজ আছে, এগুলো কেমনে ম্যানেজ করতে পারি, এগুলো কোনটা ডেলিগেট করবো, কোনটা ডিলেট করবো, কোনটা পরে করবো, করে কেমনে পড়াশোনার সময় বের করবো, এটা চিন্তাটা করো। ধরো যাদের বাচ্চা আছে, এখন তুমি জানো বাচ্চাদের কোনো টাইম শিডিউল নাই, ওদের কোনো ঘুমের শিডিউল নাই, কান্নাকাটি শিডিউল নাই, তুমি জানো ওটা বাস্তবতা তোমার। এবার চিন্তাটা করো, বাচ্চা যখন ঘুম থাকবে তখন আমি একটু একটু পড়াশোনা করে নিলাম, ফ্যামিলি মেম্বারদের একটু হেল্প সিক করলাম, ফ্যামিলি মেম্বারদের বললাম যে আমার 2 মাস পর পরীক্ষা, আমাকে একটু হেল্প করেন। অন্য কোনো ওয়েতে যদি পারা যায়, আত্মীয়স্বজন থেকে হেল্প নেওয়া যায়, নিজের যদি কোনো কাজের থাকে তাদের থেকে যদি হেল্প নেওয়া যায়, সেভাবে ম্যানেজ করার চিন্তাটা করতে হবে। কিন্তু আমার বাচ্চা আছে, ভাই কী করবে, আমরা কেমনে পড়বো? হ্যাঁ, নিজেকে তুমি দেখো, তুমি যদি প্রশ্ন করো যে আমি কেমনে পারি, তাহলে দেখবে একটা আইডিয়া চলে আসবে। ব্লেম দিলে কোনো আইডিয়া আসবে না। আর এখন যদি 2 মাস আছে, তাহলে এখন পার্কিনসন ল আমাদের ফলো করতে হবে। কারণ সময় যদি 4 মাস দিত, তখন দেখা যেত আমাদের ইফোর্টটা কি কমে যেত অটোমেটিক।
যে 2 মাস সময়, এই 2 মাস ইফোর্টটা বাড়া দিতে হবে। 4 মাস দিলে তোমার পড়াশোনা এরকমই হইতো আসলে। 4 মাস দিলে পড়াশোনা তোমার এরকমই হইতো তোমার। 2 মাস যাতে পড়াশোনা কম এরকম না। ও আমাদের 4 মাস দিলেও তুমি বিশ্ববিদ্যালয়ে চিন্তা করো তো, যখন দুটো পরীক্ষার মধ্যে 10 দিন গ্যাপ থাকে, আমাদের সময় ইন্টারমিডিয়েটে 10 দিন গ্যাপ দিত ম্যাথের মধ্যে। তা আমরা প্রথম 2 থেকে 3 দিন শুধুমাত্র তোমার ঘোরাঘুরি করতাম, বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। পরের 2 দিন আড্ডাবাজি করতাম, কি বলবো গবেষণা করতাম। ষষ্ঠ দিন পড়ার টেবিলে বসতাম। আগে ইন্টারমিডিয়েটে ম্যাথের জন্য 10 দিন মতো দিত, এখন কি অবস্থা জানি না। এবং ওই 10 দিন আমরা কেউই পড়তাম না আসলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় বা তোমার অনার্স পরীক্ষার সময় দেখো, 10 দিন মতো থাকলে তুমি পড়তেছো না, পড়তেছো তুমি 5 দিন হয়তো। তাহলে এখন এই 4 মাস থাকলেও যে অনেক পড়ে তো এরকম না। তুমি এই 2 মাস তুমি ফুট বাড়া দিয়ে পড়ো, টাইম বক্সিং অ্যাপ্লাই করতে পারো, স্ট্রিক্ট ডেডলাইন, যা এই 2 ঘন্টার মধ্যে এটা পড়ে ফেলবো স্ট্রিক্টলি। হ্যাঁ, স্ট্রিক্টলি 2 ঘন্টার মধ্যে এটা শেষ করবো। আমি স্ট্রিক্টলি 60 মিনিটে এটা শেষ করে ফেলবো। হ্যাঁ, এই 90 মিনিটে এটা শেষ করবো আমি। এবার করে তুমি তো 20 মিনিট রেস্ট নাও, এটা টাইম বক্সিং বলে। এগুলোর প্রত্যেকটা জিনিস নিয়ে আমি অসংখ্য কথা বলছি, আজকের জন্য এগুলো বেশি elaborate আমি করতেছি না। আর এটা আমি পার্সোনালি ফলো করি, টাইম ব্লক মেথড, এটা আমি ফলো করি। টাইম ব্লক মেথড বলতে আমি একটা সেট করি, এইটা আমি আজকে শেষ করে উঠবো। এটা শেষ করে উঠবো। তোমাদের পিটিওর যেহেতু লেকচার বুক টু যত কিছু দেখো তুমি, এখানের মধ্যে অসংখ্য জিনিস আমাকে 80% টাস্ক আমাকে করতে হয়েছে। তাহলে আমি কেমন করছি, বেশিরভাগ জিনিস আমি আগে ফিক্স করছি যে এটা আমি শেষ করা ছাড়া উঠবো না। তখন নিজের মনের মধ্যে একটা কাজ করে যে শেষ করে যদি উঠবো না, তাহলে তো শেষ করে ফেলতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি যদি সেট করো যে আমি এই পড়াটা এটা শেষ না করে আমি উঠবো না, এটা শেষ করে তারপর উঠবো, এইভাবে টাইম ব্লক করে ফেলো, এই ব্লকের মধ্যে শেষ করে তারপর উঠবো। এটা যে কোনো হাই পারফরমেন্স প্রফেশনে এটা ইউজ করা হয়। এবং এইটা ডিসিশন ফেটিক কমাই, যে আবার কি পড়বো না পড়ে যেদিন চিন্তা করার দরকার নেই, এটা শেষ করে আমি উঠবো। টাইম ব্লক মেথড বলে এটাকে। এটা আমি খুব পার্সোনালি ফলো করি, এবং এর ফলে আমি দেখি যে প্রোডাক্টিভিটি ভালোই থাকে টাইম ব্লক মেথডে। পনেরোর সময় অনেক সময় দেখা গেল 25 মিনিট ফলো করার পরে আবার 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 বিরতি, আবার 25 মিনিট ফলো করে আবার বিরতি, অনেক সময় ভালো কাজ করে না। টাইম ব্লক মেথড সেক্ষেত্রে ওদের জন্য ভালো কাজ করতে পারে। একটা গল্প বলি, এটা হলো ফল অ্যান্ড ডাঙ্কির গল্প। এই গাধাটা তোমার একটা কুয়োর মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, একটা শুকনা কুয়োর মধ্যে, এটা তোলা যাবে না আর। মানে চিন্তা করলে এটা তোলা যাবে না, আর কি করবে এখানের মধ্যে, ময়লা টলা ফালায় ওরা একদম পুঁতে ফেলবে এখানের মধ্যে। হ্যাঁ, উপরে ময়লা ফালানো শুরু করছে মালিক। তো ময়লা ফালানোর সময় সে ভয় পেয়ে গেছিল, ক্ষীর ময়লা ফালাই ওরা মনে মারি ফেলবে এখানে। তো ময়লা ফেললে সে একটু সরে যেত, একবারে সরে যেত ময়লা ফেললে। এবার মালিক প্রত্যেকদিন ময়লা ফেলতো, আর এই ময়লা জমতে জমতে ময়লা এই পর্যন্ত চলে আসছে। সেও কি ব্যালেন্স করে উপরে চলে আসছে, ময়লার সাথে সাথে তারও তারও সে উপরের দিকে চলে আসতেছে না, সে প্রতিদিন একটু একটু ময়লা ফেলতেছে, সে উপরের দিকে চলে আসতেছে। হ্যাঁ, একসময় সে কূপ থেকে মুক্তি পেয়ে গেছে। কেন বললাম এটা, তুমি যখন পিটোতে যদি কোথাও পিটোতে যদি পড়ো বা অন্য কোথাও যদি পড়ো, তুমি যে মডেল টেস্ট দিচ্ছ বা পরীক্ষা দিচ্ছ, তুমি দেখছো তুমি খুব কম নম্বর পাইছো, তুমি কুয়োয় পড়ে গেছো। এই যে তুমি কম পাইছো, এটা নিয়ে ভাববা না। ওই প্রশ্নগুলো ভাবো তোমার ডার্ট তোমার উপরে পড়ছে, ওই প্রশ্নগুলো নিয়ে গবেষণা করো, সঠিক উত্তর কি ভুল উত্তর কি এখানের মধ্যে ব্যাখ্যা কি, ওগুলো পড়াশোনা করো। আস্তে আস্তে একটা সময় এই ডাকের মধ্যে তুমি মুক্তি পেয়ে যাবা। তাহলে পরীক্ষায় তুমি যদি কম স্কোর পাও, এটা নিয়ে টেনশন না করে তুমি ওই প্রশ্নগুলো নিয়ে গবেষণা করো। ওই ডার্ট ওর উপর পড়ছে যেরকম সে বেরোয় আসছে, এরকম তুমি একসময় বেরিয়ে আসতে পারবা। আর আমি ক্লাসের শুরুতেই আজকে যে কিছু থিওরি নিয়ে কথা বলছি, এগুলো নিছি মনিরুল ইসলাম, উনি একজন দার্শনিক। ফেসবুকে পাবা, এখনও ফলো করার দরকার নেই, পরীক্ষার পর ফলো করতে পারো, অনেকে আমি ফলো করি। আমার চিন্তা ভাবনা চেঞ্জ করার পেছনে ওনার অবদান আছে অনেক কিছুই। তো এই জন্য ওনার অ্যাকনোলেজমেন্টে রাখলাম। আর আমাদের 50 নিয়ে আমাদের যে একটা আসবে, আমি একটু তোমাদের সাথে প্ল্যানটা শেয়ার করি। আহ, আমরা যা করতে চাই, এখানে আমাদের ব্যাচটা শুরু হবে 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর শুরু। এর মধ্যে যদি কেউ ভর্তি হয় সে রেকর্ড ক্লাস দেখতে পারবে। এখানেও প্রতিদিন 3টা ক্লাস, 2টা রেকর্ডিং একটা লাইভ, 2টা রেকর্ডিং একটা লাইভ, আর কখনো কখনো সর্বোচ্চ 2টা লাইভ আছে এখানের মধ্যে। লাইভ ক্লাস সর্বোচ্চ 2টা, ডেলি 3টা ক্লাস, তার মধ্যে তোমার লাইভ এবং রেকর্ডিং এখানের মধ্যে মিক্স। ওকে, সর্বোচ্চ 2টা লাইভ এখানে। আর এখানে পসিবল কিনা যদি দেখি আমরা, আপাত দৃষ্টিতে মনে হতে পারে পসিবল না, কিন্তু এখানে যে গ্যাপগুলো রাখা হয়েছে, সেলফ স্টাডির জন্য যে গ্যাপটা রাখা হয়েছে 3 দিন, হ্যাঁ, এই 3 দিন আসলে তোমার একটা সাবজেক্ট পড়ার জন্য কেউ যদি ডেডিকেটেডলি 10 ঘন্টা করে যদি পড়ে, এই 30 ঘন্টা একটা সাবজেক্ট শেষ করার জন্য যথেষ্ট। 30 ঘন্টা মনে হতে পারে যে এখানের মধ্যে একদিনে 3টা ক্লাস করে ওই ওই পড়াটা শেষ করতে পারবো কিনা, পুরোপুরি শেষ করতে পারবে না। কিন্তু এই 30 ঘন্টা রিভিশন দিতে পারলে ওই এক সাবজেক্ট শেষ করা পসিবল। হ্যাঁ, যেমন এখানে দেখো বাংলার জন্য 3 দিন রাখা হয়েছে, এখানে 30 ঘন্টা ওখানে মধ্যে তুমি পড়ে ফেলবা, কারণ আমরা পড়ালে হবে না তুমি নিজে যদি না পড়ো, তাহলে প্রতিদিন 3টা ক্লাসের পড়া এটা এটা শেষ করা পসিবল না। ট্রু,
হয়তো 40% পড়া যাবে, 50% পড়া যাবে, কিন্তু এই 3 দিন তুমি তখন 10 থেকে 12 ঘন্টা করে পড়ে ওই সাবজেক্ট 60-70% কাভার করা খুবই পসিবল। ওকে, সেলফ স্টাডির জন্য এই জন্য টাইম রাখা হয়েছে। আর আমাদের এই রুটিনটা তোমার হচ্ছে যে ক্লাস শেষ হয়ে যাবে তোমার হচ্ছে যে আমাদের মোটামুটি 19 জানুয়ারি। এরপরে তোমার সেলফ স্টাডির জন্য রাখা হয়েছে বিজ্ঞানের জন্য, তারপরে সাবজেক্ট ওয়াইজ কয়েকটা ফাইনাল পরীক্ষা হবে এবং লাস্ট 2টা মক টেস্ট হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্রাশ ব্যাচ প্ল্যান। প্রতিবারই আমাদের ক্রাশ ব্যাচ থেকে অসংখ্য স্টুডেন্ট পাস করে। হ্যাঁ, পিটি যেহেতু ফুলি অনলাইন, এখানে বেশিরভাগ আমাদের পক্ষে ট্র্যাক রাখা পসিবল হয় না। তো পিটুয়ে আমি এখন ডাকডুল পেটানোর কিছু নাই, তো নিজেদের প্রতিষ্ঠানে সবাই ভালোই বলবে। পিটু আসলে ভালো পড়ায় কিনা সেটা তুমি হয়তো তোমার বন্ধু বান্ধবকে যদি পড়ে থাকে আমাদের এখানে, তাদের থেকে তুমি রিভিউ নিলে বুঝতে পারবা বা জানবা, এটুকু বলতে পারি আমি এখানে। আর ক্লাসে যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের আমাদের টিমকে নক দিতে পারো, পিডিও পেজে নক দিতে পারো। আমি এখানে নাম্বার লিখে দিচ্ছি আমাদের মার্কেটিংয়ের, সো রিপ্লাই করবে। কার বেশি পেমেন্ট খুবই রিজনেবল একটা পেমেন্ট প্ল্যান রাখা হয়েছে এখানের মধ্যে, এবং ওরা পরবর্তী 51 যদি কেউ যদি পড়ে তখনও ওইখানের মধ্যে ছাড় থাকবে। সো 672052 01329 672052। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। নক দিলে আমাদের ক্রাশ ব্যাচের যে প্ল্যানটা পাঠিয়ে দিবে, এবং আমাদের পেজে নক দিতে পারো, ক্রাশ ব্যাচের প্ল্যানটা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। ততক্ষণ আমার সাথে টাইম দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কালকে আমরা ডাক্তারদের একটা সেশন আসছে, সেখানে আমরা টপিক ওয়াইজ কথা বলবো, যে তোমার বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়গুলি কোন টপিক কি পড়বো, এটা কালকে কথা বলবো। সেহেতু আমি আজকে এই জন্য আর ডুয়েল আলোচনা করলাম না। কালকে আবার মাইন্ড ট্রেনিং টাইপের এই কথাগুলি বেশি বলবো না, কালকে শুধু সাবজেক্ট ওয়াইজ কথা বলবো আমরা। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।